আসসালামু আলাইকুম। আমি এমডি এমদাদুল ইসলাম, ইন্সট্রাক্টর অফ জার্মান ল্যাঙ্গুয়েজ হাব। আজকের ভিডিওতে আমরা নেটস্পেক ৯ আইনস থেকে ১ থেকে ৩ নাম্বার চ্যাপ্টারে যে গ্রামারগুলা আছে, সেই গ্রামারগুলা শর্ট ফর্মে এক্সপ্লেইন করার চেষ্টা করব। ঠিক আছে? আমাদের দেখা যায় যে অনেক স্টুডেন্ট আছেন যারা শর্ট ফর্মে আমাদের ভিডিওগুলা পেতে চান। কারণ তারা যখন ভিডিওগুলা নরমাল ক্লাসের ভিডিওগুলা দেখেন, একেকটা ভিডিও আমাদের ২ ঘন্টা করে হয়। সেজন্য তাদের সুবিধার্থে আমরা গ্রামারের একটা ছোট সামারি নিয়ে আসতে চাচ্ছি। তো সেই থ্রুতে আমরা ১ম ৩ টা চ্যাপ্টার আজকে এক্সপ্লেইন করব। এখানে আমাদের টপিকগুলা দেয়া আছে। যে আমরা পার্সোনাল প্রনোমেন নিয়ে কথা বলবো, ভার্ব নিয়ে কথা বলবো, কনজুগেশন, পার্সোনাল প্রনোমেন ইন টেক্সটেন, Befrage, Ja-Nein-Frage, Artikel, Imperativ mit sie und Adjektiv mit sein. ঠিক আছে? তো সেই থ্রুতে আমরা আমাদের ১ম টপিকসটা নিয়ে আসি। আমাদের ১ম টপিক হচ্ছে পার্সোনাল প্রনোমেন। তো এখানে আমরা ১ম একটু জানার চেষ্টা করি অ্যাকচুয়ালি পার্সোনাল প্রনোমেনটা কি? বা আমরা পার্সোনাল প্রনোমেনকে কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে? কারণ জার্মান ভাষায় পার্সোনাল প্রনোমেনটা খুবই ইম্পোর্টেন্ট। শুধু জার্মান না, যেকোনো ভাষায়। এখন আমরা বাংলা বলি, ইংলিশ বলি বা জার্মান বলি বা অন্য যেকোনো ভাষা বলি না কেন, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে পার্সোনাল প্রনোমেনটা আ উম যদি আমরা বাংলার সাথে বলি, এটার অর্থ হচ্ছে সর্বনাম। কোন ব্যক্তিকে আম কি বলা যায়? ব্যক্তিকে আ নির্দেশ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এগুলা। ঠিক আছে? এগুলাকে জার্মান ভাষায় কি বলা হয় বা কিভাবে লিখতে হয়, এই জিনিসগুলো আমরা দেখব। আ তো আমরা সামারিতে আসতে পারি যে পার্সোনাল প্রনোমেন হচ্ছে কোন ব্যক্তিকে নির্দেশ করার জন্য যেই শব্দগুলো আমরা চয়ন করে থাকি বা ব্যবহার করে থাকি সেগুলাই। যেমন আমিকে কি বলে থাকি বা বাংলায় আমাকে আমি বলছি বা তোমাকে তুমি বলছি, সেকে সে, আমরা এই জিনিসগুলাই হচ্ছে আমাদের ব্যক্তিবাচক সর্বনাম বা পার্সোনাল প্রনোমেন। তো বা আমরা যদি আরেকটু সহজভাবে চিন্তা করি যে ইংলিশের সাথে যদি আমরা যাই যে আ আ ফার্স্ট পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার বা ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। ঠিক আছে? বা আমরা যদি বাংলার সাথে আরো সহজভাবে কল্পনা করি, সেটা হচ্ছে ১ম ১ম ব্যক্তি, ২য় ব্যক্তি, ৩য় ব্যক্তি বা ১ম ব্যক্তি বহুবচন, ২য় ব্যক্তি বহুবচন, ৩য় ব্যক্তি বহুবচন। এই এই জিনিসগুলাকেই আমরা সর্বনাম বলে থাকি। বাংলায় বলি সর্বনাম, জার্মান ভাষায় বলি পার্সোনাল প্রনোমেন। তো আমরা চেষ্টা করব ইংলিশের সাথে কম্পেয়ারটা কম করার জন্য। যেহেতু আমরা নতুন একটা ভাষা শিখতেছি, সেখানে আমরা আমাদের মাতৃভাষাকে বেশি মূল্যায়ন করব। যখন আমরা মাতৃভাষার সাথে সামঞ্জস্য রেখে পড়ার চেষ্টা করব, তখন আমাদের পড়াগুলা সহজ হবে। ঠিক আছে? তাহলে আমরা আসি যে পার্সোনাল প্রনোমেন বা সর্বনাম। তো আমরা কি বলেছি? পার্সোনাল প্রনোমেন বা সর্বনামকে আমাদের প্রকাশ করার জন্য আমাদেরকে ১ম খুঁজতে হবে একবচন। ঠিক আছে? বা ইংলিশে যেটা বলে ফার্স্ট সিঙ্গুলার। তো একবচনে যদি আমরা আসি, আম একবচন। তো একবচন হচ্ছে আমরা লিখি ১ম ব্যক্তি, ২য় ব্যক্তি, ৩য় ব্যক্তি। ঠিক আছে? একবচনে ১ম ব্যক্তি হচ্ছে আমি, ২য় ব্যক্তি হচ্ছে তুমি, তারপর ৩য় ব্যক্তি হচ্ছে সে। এখানে সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে অথবা যদি জড় বস্তু হয় তখন আমরা বলে থাকি কি? তখন আমরা বলে থাকি ইহা। ঠিক আছে? এভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি। ঠিক অনুরূপভাবে যদি আমরা আসি বহুবচন। বহুবচনেও থাকে ১ম ব্যক্তি, তারপরে বচন। ঠিক আছে? বহুবচনে আমরা লিখে থাকি ১ম ব্যক্তি বহুবচন, ২য় ব্যক্তি বহুবচন, ৩য় ব্যক্তি বহুবচন। তো ১ম ব্যক্তি বহুবচনকে বলি আমরা, ২য় ব্যক্তি বহুবচনকে বলি তোমরা। ঠিক আছে? আ তোমরা। আর ৩য় ব্যক্তি বহুবচনকে বলি তারা। ঠিক আছে? আ আর এখানে আরেকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। আমরা আরেকটা শব্দ ব্যা ব্যা উম সর্বনাম ব্যবহার করে থাকি। ঠিক আছে? সেটা হচ্ছে আপনি। যখন আমরা কাউকে সম্মান দিয়ে বা অপরিচিত কারো সাথে কথা বলি, তখন তাকে আমরা আপনি বলে প্রকাশ করি। ঠিক আছে? তো এই হচ্ছে বাংলা ভাষায় আ যেটা আমরা শিখেছি সর্বনাম বা বাংলা ভাষার পার্সোনাল প্রনোমেন। ঠিক আছে? তো এখন যদি আমরা এ এখন জার্মান ভাষায় যদি এদেরকে বর্ণনা করতে যাই বা জার্মান ভাষায় লিখতে যাই,
তাহলে একবচন তো সিঙ্গুলার বা জার্মান ভাষায় বলা হয় সিঙ্গুলার, ঠিক আছে? তো আমিকে জার্মান ভাষায় বলা হয় ich। অনেকে আবার এটাকে ich বলে, ঠিক আছে? ২ টাই সঠিক। এটা অঞ্চলভেদে জিনিসটা কাউন্ট করা হয়। তারপর তুমিকে বলা হয় du। আর সে, যদি সে সের ক্ষেত্রে যদি ছেলে হয় তাহলে আমরা ব্যবহার করি as। আর যদি মেয়ে হয় তাহলে ব্যবহার করি sie। আর যদি জড়বস্তু হয় তাহলে আমরা এটাকে ব্যবহার করব as হিসেবে। ঠিক অনুরূপভাবে বহুবচনকে জার্মান ভাষায় বলা হয় প্লুরাল, ঠিক আছে? তো প্লুরালে আমরা ফার্স্ট পারসন প্লুরালকে আমরা বলে থাকি বা আমরাকে বলে থাকি wir, ঠিক আছে? তোমরাকে বলে থাকি ihr। আর হচ্ছে আ তারা, তারাকে বলে থাকি sie, ঠিক আছে? জি ছোট হাতেরও লেখা যায়, বড়টা। এটা ডিপেন্ড করবে আমরা কোথায় লিখতেছি। আচ্ছা, আমরা এখানে জি টা বড় হাতেরে লিখি। আর সম্মানসূচকের বেলায় যখন আমরা বলি আপনি বা অপরিচিত কারো সাথে যখন কথা বলি তখন আমরা আপনি দিয়ে সম্বোধন করি, তাহলে আমরা সেখানে জি ব্যবহার করি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের জার্মান ভাষা বা বাংলা ভাষার পার্সোনাল প্রোনাউন বা সর্বনাম। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা ছোট করে একটা টেবিল আকারে লিখি, সেটা তাহলে আমরা পেয়ে যাই। এখানে আমরা উম জাস্ট ছোট একটা ফর্মে লিখবো। এখানে লিখবো সিঙ্গুলার, হুম, সিঙ্গুলার। আর এখানে লিখবো আমরা প্লুরাল। ঠিক আছে? তাহলে আমরা আরো একটু জিনিসে যাব। সেটা এখানে লিখবো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, তারপর ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন সিঙ্গুলার কি? ইস, ঠিক আছে? তাহলে সেকেন্ড পারসন সিঙ্গুলার কি? সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ডু। থার্ড পারসন সিঙ্গুলার কি? থার্ড পারসন সিঙ্গুলার যদি ছেলে হয় তাহলে লিখবো এর, মেয়ে হলে লিখবো জি, আর জড়বস্তু হলে লিখবো এস। ঠিক অনুভাবে ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে বিআর, ঠিক আছে? আমরা একটা ডব্লিউটা একটু বড় হাতে লিখি বিআর। সেকেন্ড পারসন প্লুরাল হচ্ছে ইয়ার, ঠিক আছে? আমরা সব বড় হাতে লিখতেছি। থার্ড পারসন প্লুরাল হচ্ছে জি। আর আমরা আরেকটা কি শিখেছি? আমরা আরেকটা শিখেছি সম্মানের বেলায়। সম্মানটা এটা সবসময় প্লুরাল ফর্মে থাকবে। থার্ড পারসন প্লুরাল ফর্মে। জি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে ভালোভাবে। কারণ এই জিনিসগুলোর উপর জার্মান ভাষা নির্ভর করবে। আচ্ছা, তারপর আসি আমরা। আচ্ছা, আমাদের রেকর্ড চলতেছে। হ্যাঁ। তারপর আসি, এখন এটাকে আমরা আবার একটু বাংলা করি, তাহলে আমাদের রিভিউ হয়ে যাবে। ইস অর্থ হচ্ছে আমি, ঠিক আছে? ডু অর্থ হচ্ছে তুমি। আর জি অর্থ হচ্ছে সে, ব্যক্তির বেলায়। আর বস্তুর বেলায় আমরা লিখব ইহা, বলবো ইহা। ঠিক অনুভাবে ফার্স্ট পারসন প্লুরাল বিয়ার হচ্ছে আমরা। অনেকে আমরা উম বিয়া বলি। বিয়া না, এটা আপাতত যেহেতু আমরা শিখতেছি আ একদম নতুন, সেজন্য আমরা বিয়ার বলবো। ঠিক আছে? ইয়ার হচ্ছে তোমরা। আর জি হচ্ছে তারা। ঠিক আছে? আর এই সম্মানসূচক জিকে আমরা কি বলবো? আপনি। আপনির বেলায় এটাকে আমরা ব্যবহার করে থাকি। ওকে? আচ্ছা। এই হচ্ছে আমাদের পার্সোনাল প্রোনাউন। তো তারপরে যদি আসি, তারপরে টপিকটা হচ্ছে আমাদের ভার্ব নিয়ে টপিক। ঠিক আছে? তো ভার্ব নিয়ে টপিক যখন আমরা পড়তে যাব, এটাও খুবই ইম্পোর্টেন্ট। কারণ জার্মান ভাষায় আপনাকে সাবজেক্ট বা পার্সোনাল প্রোনাউন আর ভার্বকে খুব ভালোভাবে মূল্যায়ন করতে হবে। খুব ভালোভাবে মূল্যায়ন করতে হবে। যদি আপনি ভালোভাবে এটাকে মূল্যায়ন না করেন, তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি আপনার বাক্য গঠন করতে পারবেন না। ঠিক আছে? বাক্য গঠন করার জন্য আপনাকে এটা লাগবেই। কারণ জার্মান ভাষায় সাবজেক্টের উপর বা পার্সোনাল প্রোনাউন এর উপর ভিত্তি করে আমাদের ভার্ব গুলা পরিবর্তিত হয়ে থাকে। এটা হচ্ছে ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ভার্ব হচ্ছে ক্রিয়া, বা আমরা সহজভাবে যদি বলি,
ভার্ব দিয়ে কি করে? ভার্ব দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। ঠিক আছে? কোনো কাজ, অবস্থান বা কোনো কিছু বোঝাতে যে বাক্যটা ব্যবহার করি ওটাকে আমরা ভার্ব বলি। যেমন খাই, খাওয়া, যাওয়া, লেখা, দাঁড়ানো, ঘুমানো। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ভার্ব। কে খায়, কে যায়, কারা লেখে, কারা দাঁড়িয়ে আছে, কারা ঘুমাচ্ছে ওইগুলো হচ্ছে আমাদের যখন সাবজেক্ট নিয়ে এসে কথা বলবো তখন আমরা এটা ব্যবহার করব। তো ঠিক আছে? আমরা তাহলে আরেকটু ডিটেইলস এ যাই ভার্বের ব্যাপারে। তো ভার্ব জার্মান ভাষায় এই যে ভার্বটা আমরা বলতেছি না আ verb বলতেছি, ঠিক আছে? তাহলে এই ভার্বটাকে আম আমরা verb ও বলতে পারি অথবা এটাকে আমরা বলতে পারি ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব বলে আমরা সম্বোধন করতে পারি, ঠিক আছে? অথবা এটাকে আমরা প্রেজেন্স ভার্ব বলেও সম্বোধন করতে পারি। ঠিক আছে? সবই সঠিক। কেউ যে যেভাবে এটাকে প্রেজেন্ট করে। তো এখন ভার্ব যেহেতু আমরা ভার্ব বলি বা ইনফিনিটিভ ভার্ব বলি বা প্রেজেন্স ভার্ব বলি, যাই বলি না কেন, আম ৩ টা একই। তো এখন আমরা কয়েকটা ভার্ব লিখি। যেমন আসার জার্মান হচ্ছে kommen, ঠিক আছে? আম যাওয়ার জার্মান হচ্ছে gehen, ঠিক আছে? তারপর হচ্ছে arbeiten হচ্ছে আচ্ছা সরি আমাদের একটু কানেকশন প্রবলেম হয়েছে। আমরা আবার এটা ঠিক করে নিচ্ছি। কারণ ১৫ মিনিট যেহেতু আমি সিঙ্গেল ক্লাস করাচ্ছি সেজন্য ১৫ মিনিট পর আমাদের ডিসকানেক্ট হয়ে যায়। ঠিক আছে? এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। তো এরা হচ্ছে ভার্ব। এরকম আরো অনেক ভার্ব আছে। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এখন শুধু ভার্ব শিখলেই হবে না বা শুধু শিখলেও হবে বাট আমরা আরেকটু ডিপে যাব। ডিপ বলতে কি? যে অ্যাকচুয়ালি ভার্ব জিনিসটা কি? ভার্ব কিভাবে তৈরি হয়? ভার্বকে আমরা কিভাবে লিখতে পারি? ঠিক আছে? তো একটা ভার্ব বা যেকোনো এখন আমরা ভার্ব বলি, ইনফিনিটিভ ভার্ব বলি বা প্রেজেন্স ভার্ব বলি, যাই বলি না কেন, একটা ভার্ব কে ভাঙলে আমরা যে ২ টা জিনিস পাই। একটা হচ্ছে স্টাম, আরেকটা হচ্ছে এন্ডিং। ঠিক আছে? একটা ভার্বকে ভাঙলে আমরা ২ টা জিনিস পাই। একটা হচ্ছে স্টাম, আরেকটা হচ্ছে এন্ডিং। তো এখন আমরা একটা ভার্ব নিয়ে আসি, উপর থেকে একটা ভার্ব নিয়ে আসি যেমন আ কমেন, কমেন। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন ভাইয়া স্টাম মানে কি বা এন্ডিং মানে কি? স্টাম হচ্ছে বডি, যা যদি আমরা ইংলিশের সাথে কম্পেয়ার করে আর এন্ডিং হচ্ছে এন্ডিং। ঠিক আছে? তো কমেন হচ্ছে একটা ভার্ব। যেকোনো ভার্বের ইএন টা হবে আমাদের ইএন টা থাকবে আমাদের এন্ডিং হিসেবে, ইএন টা থাকবে আমাদের এন্ডিং হিসেবে। আর ইএন ছাড়া যে বাকি অংশটা থাকবে সেটা হচ্ছে আমাদের স্টাম হিসেবে থাকবে। তাহলে এখানে স্টাম হচ্ছে কমেন আর এন্ডিং হচ্ছে ইএন। তাহলে আমরা বলতে পারি আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি স স্টাম মেশাত আর এন্ডুং মিলে কি তৈরি হয়? স্টাম আর এন্ডুং মিলে তৈরি হয় একটা ভার্ব অথবা ইনফিনিটিভ ভার্ব অথবা প্রেজেন্স ভার্ব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ভার্ব সম্পর্কে ছোট একটা ধারণা যে ভার্ব বলতে আমরা কি বুঝাই বা ভার্বকে বাংলা আমরা কি, কি পাই। ভার্বকে বাংলা আমরা ২ টা জিনিস পাই। একটা হচ্ছে স্টাম আরেকটা হচ্ছে এন্ডুং। ঠিক আছে? বা আমরা এভাবে বলতে পারি একটা স্টাম আর একটা এন্ডুং এর উপর এন্ডুম যুক্ত হয়ে আমাদের একটা জার্মান ইনফিনিটিভ ভার্ব বা প্রেজেন্স ভার্ব অথবা ভার্ব তৈরি হয়। ঠিক আছে? তাহলে আমাদের দ্বিতীয় টপিকটাও হয়ে গেল যে ভার্ব বলতে আমরা কি বুঝি। কনিউগেশন। কনিউগেশন হচ্ছে ভার্বের গঠন। কনিউগেশনকে আমরা এটাকে অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। বাট আমরা সহজভাবে সংজ্ঞায়িত করব। একটা আম প্যার্সোনা প্রোনোমেন বা সাবজেক্টের সাথে একটা ভার্ব কিভাবে আসবে ওইটার যে প্রক্রিয়া বা গঠন, ওই প্রক্রিয়া বা গঠনকেই আমরা কনিউগেশন বলতে পারি। ঠিক আছে? কনিউগাসিয়ন। ওকে? কনিউগেশন বলতে পারি। তো কনিউগেশন জিনিসটার জন্য আমাকে অনেকে ১ম কি করবে? ১ম এটার গঠন প্রণালী শিখবে। তো আমি একটু ইংলিশের সাথে কম্পেয়ার করতে চাই। যেমন আমরা যখন দেখি যে ইংলিশে আমরা দেখি যে সাবজেক্ট যেই হোক ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন I eat rice একদম সহজ শব্দ। অথবা he eat rice ঠিক আছে? কিন্তু জার্মান ভাষায় অ্যা
হি ইটস রাইস, সরি। কিন্তু জার্মান ভাষায় জিনিসটা এরকম না। যেমন আইয়ের জার্মান বা আমির জার্মান হচ্ছে ইস, রাইস। ইটের জার্মান হচ্ছে এসেন। এসেন হচ্ছে খাওয়া। জাস্ট আমি বুঝাচ্ছি। তারপর আমরা আরো ডিটেইলস আসবো। এসেন হচ্ছে খাওয়া। তাহলে এখানে হবে ইস এসে রাইস। ঠিক আছে? ইস এসে রাইস। আবার এখানে এখানে আমরা লিখব হি। এখন হি মানে ছেলে। তাহলে হবে এর ইস্ট রাইস। আচ্ছা, আমি রাইস লিখেছি। রাইস হচ্ছে গিয়ে আপনার স্পর্শ বা ইয়া জাতীয়। ঠিক আছে? তাহলে এর ইস্ট রাইস। এই হচ্ছে আমাদের আ কনজুগেশন মানে এই যে আমরা সাবজেক্টের উপর বা প্যারসোনাল প্রোনাউনের উপর ভিত্তি করে আমাদের ভার্বের গঠনটা পরিবর্তন করেছি। এই পরিবর্তন কিভাবে করতে হয় বা কোন প্রক্রিয়া হয় ওই প্রক্রিয়াটাকে আমরা কনজুগেশন বলে থাকি। যেমন এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে আসছে এসে, ঠিক আছে? ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে আসছে এসে, বাট থার্ড পারসন সিঙ্গুলার সাথে আসছে ইস্ট। ঠিক আছে? আবার আমরা যদি ইংলিশের সাথে কম্পেয়ার করি, ইংলিশে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন নেই। ইংলিশে ভার্ব একই আছে। ঠিক আছে? এখানে বলতে পারেন ভাইয়া অ্যাস তো যোগ হইছে। এটা হচ্ছে ইংলিশে থার্ড পারসনে আর থার্ড পারসনের সাথে অ্যাস যুক্ত হয়। বা আপনারা আরো ভালো জানেন। যেমন আমি যদি সেকেন্ড পারসন নিয়ে আসি ইট ইউ ইট রাইস। ঠিক আছে? এটাকে যদি আমি জার্মান করতে চাই তাহলে হবে এর ইস্ট রাইস। ঠিক আছে? এবার বলতে হবে। আরো যদি বলি, আরো যদি আমরা এক্সাম্পল আসি, উই ইট রাইস। ঠিক আছে? এটা হবে জার্মান ভাষায় হবে বিয়ার এসেন রাইস। ঠিক আছে? এই যে পরিবর্তনগুলো আসতেছে যে সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের ভার্ব গুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই পরিবর্তন হওয়াকে আমরা কনজুগেশন হিসেবে সম্বোধন করতে পারি। ঠিক আছে? এখন এখানে এটা এই কনজুগেশন এ যাওয়ার আগে আমরা আরেকটু আর ২ টা জিনিস এক্সপ্লেইন করব। একটা হচ্ছে যেটা আমরা ইংলিশে শিখেছি রেগুলার ভার্ব, আরেকটা হচ্ছে ইরেগুলার ভার্ব। তো রেগুলার ভার্বকে জার্মান ভাষায় বলা হয় রেগেল, রেগেল মেসিগ ভার্ব। ঠিক আছে? রেগেলমেসিক ভার্ব, রেগুলার ভার্বকে। আর ইরেগুলার ভার্বকে বলা হয় unregelmäßig ভার্ব। ঠিক আছে? তো রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্ব গুলো নরমাল রুলস ফলো করে, আর unregelmäßig বা ইরেগুলার ভার্ব হচ্ছে যারা আমাদের রেগুলার রুলস গুলো ফলো করে না। ঠিক আছে? এই ২ টা জিনিস আমাদের একটু জেনে রাখতে হবে। এখানে রেগুলার ভার্ব হচ্ছে যেমন কমেন্ট রেগুলার ভার্ব হবে বা আমরা সহজ আরেকটু নতুন ভার্ব শিখি কাউফেন। কাউফেন হচ্ছে কেনাকাটা করা। unregelmäßig ভার্ব হচ্ছে বা ইরেগুলার ভার্ব যারা নরমাল রুলস গুলো ফলো করবে না বা কনজুগেশন রুলস গুলো ফলো করবে না। যেমন এসেন আমরা বলতে পারি একটা unregelmäßig ভার্ব। ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি আমরা একটা টেবল তৈরি করে আমরা কনজুগেশনটা শিখার চেষ্টা করি কয়েকটা ভার্ব দিয়ে। ঠিক আছে? তো এখানে আমরা একটা টেবিল নিয়ে আসলাম। এখানে আমাদের পার্সোনাল প্রোনাউন গুলা লিখবো। কারণ পার্সোনাল প্রোনাউন এর উপর ভিত্তি করে ভার্ব গুলো পরিবর্তিত হবে। তো এখানে আমরা কি নিয়ে আসতে পারি? এই যে কাউফেনটা নিয়ে আসি, কাউফেন। তারপর হচ্ছে একটা ইরেগুলার ভার্ব নিয়ে আসি এসেন। ঠিক আছে? ২ টা দিয়েই করি। তারপর হ্যাঁ, ২ টা দিয়ে আমরা আপাতত করি। তো আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ডু, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ছেলের জন্য এর, মেয়ের জন্য জি, আর জড়বস্তুর জন্য এস। ঠিক আছে? আর থার্ড পারসন ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে বিয়ার, সেকেন্ড পারসন প্লুরাল হচ্ছে ইয়ার, আর থার্ড পারসন প্লুরাল হচ্ছে জি, আর সম্মানসূচক হচ্ছে জি। ঠিক আছে? আমরা এভাবে জিনিসটা একটু লিখতে পারি। ওকে। এটা আমাদের সম্মানসূচক। একটু কালার করে করে রাখি, নোট করে রাখি। ঠিক আছে? ওকে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের কেন এই ভার্বের যে আমরা একটা ডেফিনিশন শিখলাম যে বা ডেফিনিশন না বা স্ট্রাকচার শিখলাম যে একটা ভার্বকে বাংলায় আমরা ২ টা অংশ পাই। ঠিক আছে? একটা হচ্ছে স্টাম আরেকটা হচ্ছে বডি বা এন্ডো। স্টাম্পটা হচ্ছে বডি আর এন্ডোম হচ্ছে এন্ডিং। ঠিক আছে? তাহলে আমাদের এই কাউফেন কি? কাউফেন হচ্ছে আমাদের রেগুলার। তো নরমালি আমাকে কি করতে হবে? রেগুলার ভার্বে আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আ আমরা প্রতিটা ভার্বের স্টাম্পটা লিখি। কাউফেন। কাউফেনের স্টাম্প হচ্ছে
ইএন ছাড়া যে বাকি অংশটা ওইটা হচ্ছে কাউফেনের স্টাম্প। তাহলে কাউফ, কাউফ হচ্ছে আমাদের স্টাম্প। তাহলে প্রতিটা ক্ষেত্রে কাউফ লিখি, ঠিক আছে? কাউফ, কাউফ, তারপর আমরা আরো আসি, কাউফ, কাউফ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নরমাল প্যারসোনাল প্রোনোমেন, সরি ইনফিনিটিভ ভার্বের স্টাম্পটা। এখানে আমরা আরেকটা জিনিস আগে থেকে অ্যাড করে নিই, এন্ডুং, ঠিক আছে? এন্ডুং, এন্ডুং এ কি হবে? এন্ডুং হবে প্রতিটা স্টামের সাথে পার্সন অনুযায়ী একেকটা ভার্ব, একেকটা এন্ডুং যুক্ত হবে। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার সাথে এন্ডুং যুক্ত হয় এ, সেকেন্ড পার্সন সিঙ্গুলার সাথে যুক্ত হয় এস টে, থার্ড পার্সন সিঙ্গুলার সাথে যুক্ত হয় টে, তারপর সে ফার্স্ট পার্সন প্লুরালের সাথে এখানে একটা গ্যাপ রাখি তাহলে আমাদের বুঝতে সহজ হবে। হ্যাঁ, ফার্স্ট পার্সন প্লুরালের সাথে যুক্ত হয় ইএন, ঠিক আছে? সেকেন্ড পার্সন প্লুরালের সাথে যুক্ত হয় টে, থার্ড পার্সন প্লুরালের সাথে এন, সম্মানসূচকের সাথেও এন, ঠিক আছে? এটা হচ্ছে এন্ডুং। এন্ডুংটা কি করতে হবে? প্রতিটা রেগুলার ভার্বের স্টামের সাথে পার্সন অনুযায়ী আমরা এই এন্ডুংটা যোগ করে দেব, তাহলে আমাদের কাজ সহজ হয়ে যাবে। এটা হচ্ছে রেগুলার ভার্বের ক্ষেত্রে, ঠিক আছে? রেগুলার ভার্বের ক্ষেত্রে। তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমাদের এখানে স্টাম্প দেওয়া আছে, কাউফেন হচ্ছে একটা রেগুলার ভার্ব, কাউফেন রেগুলার ভার্বের একটা স্টাম্প দেওয়া আছে, স্টাম্পটা হচ্ছে কাউ। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে ফার্স্ট পারসন সিঙ্গুলার এন্ডুং কি আসে? ফার্স্ট পারসন সিঙ্গুলারে এন্ডুং আসে, ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে আমাদের ফার্স্ট পারসন সিঙ্গুলার সাথে আমাদের এন্ডুং আসে কি? এ, তাহলে আমরা শুধু এখানে এ যুক্ত করে দেবো। সেকেন্ড পারসন সিঙ্গুলার সাথে আমাদের এন্ডুং আসে এস টে, আমরা এস টে যোগ করে দেবো। থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমাদের এন্ডুং আসে টে, শুধু টে যুক্ত করে দেবো। ফার্স্ট পারসন প্লুরালের সাথে আমাদের এন্ডুং আসে এ এন, এন যোগ করে দেবো। সেকেন্ড পারসন প্লুরালে টে, থার্ড পারসন প্লুরালে এ এন, ঠিক আছে? আর সম্মানসূচকে এ এন। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা আম বলতে পারি যে প্রতিটা ভার্বের আমাকে স্টাম্প জানতে হবে এবং আমাদেরকে কি জানতে হবে? এন্ডুংটা জানতে হবে, ঠিক আছে? প্রতিটা ভার্বের পার্সন অনুযায়ী এন্ডুংটা জানতে হবে। যদি আমরা এন্ডুংটা জানি তাহলে আমরা ইজিলি আমাদের কনজুগেশন গুলা লিখে ফেলতে পারবো। ঠিক আছে? তো এভাবে আমরা লিখে ফেলতে পারবো। আমরা একটু কালার করে একটু সময় নিচ্ছে, আমাদের বুঝতে সহজ হবে, মনে থাকবে দীর্ঘ সময়। তাহলে আমরা এভাবেও সংজ্ঞায়িত করতে পারি, ফার্স্ট পারসন সিঙ্গুলার দিয়ে যখন আমরা বাক্য গঠন করব তখন রেগুলার ভার্ব হলে তার স্টামের সাথে স্টামটা লিখবো ভার্বের এবং তার সাথে ই যুক্ত করবো সেকেন্ড পারসন সিঙ্গুলার এসটি, এভাবে আমরা জিনিসগুলো বলতে পারি। অথবা এখানে আরেকটা জিনিস আমরা সংজ্ঞায়িত করতে পারি যে ফার্স্ট পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল সম্মানসূচক, এদের স্টামের সাথে ইএন যুক্ত হবে, অথবা আমরা বলতে পারি কি এদের ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন এখন যদি বলি কাউফেন অর্থ হচ্ছে কেনাকাটা করা, আমি কিনি, কি আমি কিনি। ইস কাউফেন হচ্ছে আচ্ছা, কাউফেন হচ্ছে ভার্বটা, কাউফেন ভার্বের স্টাম হচ্ছে কাউফ, ঠিক আছে? ইস কাউফ। তাহলে আমি কিনি, ইসের সাথে এন্ডুংটা কি নিতে হবে? বডির সাথে এন্ডুং আসবে কি? এ। তাহলে হবে ইস কাউফে, তুমি কিনো, তাহলে হবে ডু কাউফ এস টি কাউফ, সে কিনে। এখন ছেলে মেয়ে যেই হোক আমরা এস দিয়ে লিখলাম, এস। আমরা কি নিয়ে আসলাম? কাউফেনের কাউফ স্টাম্পটা নিয়ে আসলাম। আর থার্ড পারসন সিঙ্গুলার এন্ডুম কি আসে? এই যে থার্ড পারসন সিঙ্গুলার এন্ডুম আসে টে, তাহলে আমরা এখানে টে লিখে দিলাম। আমরা কেনাকাটা করি বিয়ার, বা আমরা কিনি বিয়ার, কাউফ। কাউফ হচ্ছে আমাদের স্টাম্প, আর এন্ডুম কি হিসাবে আসবে? এন্ডুম আসবে ইএন। অথবা বলতে পারি ফার্স্ট পারসন প্লুরালে এই ভার্বের কোনো পরিবর্তন হয় না। সেকেন্ড পারসন প্লুরাল কি বলতে পারি? স্টামের সাথে টি যুক্ত করব। থার্ড পারসন প্লুরাল কি বলতে পারি? জি এর সাথে কাউফের স্টামের সাথে ইএন যুক্ত করব, অথবা আমরা বলতে পারি কি? অথবা আমরা বলতে পারি ভার্বের কোনো পরিবর্তন হবে না। ঠিক অনুভাবে সম্মান সূচকের সাথে কি বলবো? স্টামের সাথে কাউফ আসবে, স্টাম কাউফের সাথে ইএন আসবে, অথবা আমরা বলতে পারি ভার্বের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে আমাদের রেগুলার ভার্বের কনজুগেশন, ঠিক আছে?
এখন আমরা আসি ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের এন্ডিংটা সেমই থাকবে। ইরেগুলার ভাবে আমাদের এক্সেপশনাল হবে দুইটা জায়গায়, সেকেন্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। যেমন আমরা কি বলেছি, অ্যাসেন্ট হচ্ছে আমাদের একটা ইরেগুলার ভার্ব, ঠিক আছে? অ্যাসেন্ট আমাদের একটা ইরেগুলার ভার্ব। সো এখানে আমাকে একটু সতর্কতার সহিত কাজ করতে হবে, কারণ এখানে ইরেগুলার ভাবে সেকেন্ড পারসন আর থার্ড পারসনে স্টাম্পটা চেঞ্জ হয়ে যাবে, বাকি সব নর্মাল ফর্মুলাতেই হবে। যেমন আমরা যদি লিখি নর্মাল ফর্মুলাতে লিখি যে এসএন এর স্টাম্প হচ্ছে এস, ঠিক আছে? তারপর সেকেন্ড পারসনে আমরা জাস্ট শুধু নর্মাল ফর্মুলাতে লিখি এস, ঠিক আছে? থার্ড পারসনে এস, ঠিক আছে? তারপর হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারে আমরা লিখলাম এস, সরি, আমরা কি লিখলাম, এস লিখলাম। তারপর হচ্ছে এখানেও এস লিখলাম, সবার স্টাম্পটা লিখলাম, ঠিক আছে? তারপর আমরা এখানে এস লিখলাম, ফাইন। এখন কি করতে হবে, এখন আমরা কি করব, ফার্স্ট পারসন সিঙ্গুলার এন্ডিং হচ্ছে এ, তাহলে আমরা এখানে এ লিখবো। সেকেন্ড পারসন সিঙ্গুলার এন্ডিং হচ্ছে এস তে। তো এখানে তিনটা এস এসে পড়ছে, ঠিক আছে? যখন তিনটা এস আসবে বা যে কোনো ক্ষেত্রে যখন তিনটা এস আসবে, তখন আমরা দুইটা লিখলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? ঠিক অনুরূপভাবে এখানে, আচ্ছা এখানে একটা তো লিখি না, এস তে আসবে, ঠিক আছে? এখানে এন্ডিং আসবে স্টামের সাথে ইএন, স্টামের সাথে তে, স্টামের সাথে ইএন, স্টামের সাথে ইএন। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের নরমাল ফর্মুলা। তার মানে কি, রেগুলার ভার্বের যে এন্ডিং, ইরেগুলার ভার্বের আমরা সেমি এন্ডিং লিখলাম, কিন্তু ইরেগুলার ভাবে আমাকে খেয়াল রাখতে হবে সবসময় সেকেন্ড পারসনের স্টাম্প চেঞ্জ হয়ে যাবে আর থার্ড পারসনের স্টাম্প চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আই এর জায়গায় হবে ইস্ট, এই জিনিসটাই আমাদেরকে মনে রাখতে হবে, বিশেষ করে ইরেগুলার, ঠিক আছে? এই দুইটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে, যে ইরেগুলার ভার্বের সেকেন্ড পারসন থার্ড পারসনে স্টাম্পটা চেঞ্জ হয়ে যাবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা আমাদেরকে মুখস্থ করতে হবে। এখানে একটা ফর্মুলা দেওয়া যায়, যদি কোনো ইরেগুলার ভার্বে ই থাকে, তাহলে আমরা কি করব, সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলারে স্টামে ই এর জায়গায় আই লিখবো। দেখেন তো, এস এন এর ই দেওয়া আছে, সেজন্য সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলারে আই চলে আসছে, ঠিক আছে? তো আমরা আরেকটা যদি বলি, যেমন লেজেন, লেজেনও আমাদের একটা কি ইরেগুলার ভার্ব, লেজেন আমাদের একটা ইরেগুলার ভার্ব, ঠিক আছে? তো এখানে যদি আমরা একটু ফর্মুলাটা ফলো করি, লেজেন আমাদের ইরেগুলার ভার্ব, একটু কালার করে নিই, তাহলে কি হবে, আমরা বডিটা নিয়ে আসলাম লেজ, সরি স্টামটা নিয়ে আসলাম লেজ, বা বডি তো বাংলা ইংলিশে বললে সব জায়গায় আমরা লেজটা লিখি, ঠিক আছে? তারপর আমরা একটু সময় নিয়ে ক্লাসটা বোঝাচ্ছি, বা কারণ যারা নতুন, একদম নতুন, তাদেরকে দ্রুত বোঝানো যাবে না, বা যারা নতুন এই ভিডিওটা দেখবেন তাদের যেন বুঝতে সহজ হয়, সেজন্য আমরা একদম ডিটেলস ভেঙে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা নরমাল ফর্মুলাতে যে কি জানি, নরমাল ফর্মুলাতে জানি স্টামের সাথে ই যুক্ত হবে লেজে, স্টামের সাথে এসটি যুক্ত হবে, ঠিক আছে? তারপর হচ্ছে লেজেনের সাথে এসটি যুক্ত হবে, তারপর ইএন যোগ হবে, টি যুক্ত হবে, ঠিক আছে? ইএন যুক্ত হবে, ইএন যুক্ত হবে। যেহেতু আমরা প্রথমে বলেছি, কি বলেছি, যে লেজেন একটা ইরেগুলার ভার্ব, লেজেন একটা ইরেগুলার ভার্ব, তার মানে হচ্ছে লেজেনের সবকিছুই ঠিকঠাক থাকবে, শুধু সেকেন্ড পারসন আর থার্ড পারসন সিঙ্গুলারের সময় ওদের স্টাম্পটা চেঞ্জ হয়ে যাবে, তাদের স্টাম্পটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এখন এখানে আমাকে একটা জিনিস আবার খেয়াল করতে হবে, যে এখানেও আমরা প্রথম পড়েছি যে ই থাকলে আই আসবে, এখানেও লেজেনে ই আছে, ঠিক আছে? কিন্তু এখানে গিয়ে আবার আই আসে না, এখানে কি আসে, এখানে ই এর জায়গায় আই ই আসে, তাহলে কি হবে, বাকি সবই ঠিক থাকবে, ঠিক আছে? তাহলে এখানে আমাকে যেটা করতে হবে, সেখানে আই ই ব্যবহার করতে হবে, ঠিক অনুরূপভাবে এইখানেও আই ই ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে পরিবর্তনটা, এইটা, এই পরিবর্তনের জন্য এদেরকে আমরা ইরেগুলার ভার্ব বলে থাকি।
ইরেগুলার ভার্ব আমরা প্রথমে বলেছি, ইরেগুলার ভার্ব বলতে আমরা বুঝি যে যে ভার্বগুলা নর্মাল যে রুলস আছে ওই রুলস গুলা ফলো করে না, ঠিক আছে? সেজন্য এদেরকে আমরা ইরেগুলার ভার্ব বলে থাকি। তো আমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমরা যখন শিখবো তখন আমাদেরকে অবশ্যই রেগুলার ভার্ব তো আমরা নর্মাল একটা রুলস ফলো করলে আমাদের হয়ে যাচ্ছে। আমাদেরকে বিশেষ করে ইরেগুলার ভার্বগুলোর প্রতি যত্নবান হতে হবে। এই ভার্বগুলাকে আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে এবং এদের কনজুগেশন গুলা শিখতে হবে, ঠিক আছে? তো এই ইরেগুলার ভার্বের লিস্ট গুলা আপনারা যারা নেটস্পেক বই পড়েন বা যে যেই বই পড়েন না কেন, প্রতিটা বইয়ের লাস্টে আপনারা ইরেগুলার ভার্বের লিস্ট গুলা পেয়ে যাবেন। আপনাদের কাজ হচ্ছে ওই ইরেগুলার ভার্ব গুলা আপনাদের খুব ভালোভাবে মনোযোগ দিয়ে কনজুগেশন গুলা ক্লিয়ার করা। কারণ আপনারা যদি ভুল করেন, কনজুগেশন গুলো ভুল করেন, ওই ইরেগুলার ভার্ব গুলাতেই করবেন, রেগুলার ভার্ব গুলাতে করবেন না, ঠিক আছে? তো সবাই চেষ্টা করবেন এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা এটা বাসায় প্র্যাকটিস করতে পারেন। যেমন কমেন, গেহেন, তারপর হচ্ছে ফারেন, তারপর আমরা ৫-১০টা ভার্ব দিয়ে দিচ্ছি। ফারেন, পর হচ্ছে schreiben, machen, ঠিক আছে? আ machen, wohnen, bleiben, ঠিক আছে? এখানে রেগুলার, ইরেগুলার ভার্ব আমরা একসাথে দিয়ে দিয়েছি। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করে আ আপনারা আমাদের কমেন্টস বক্সেও লিখতে পারেন যে আপনারা কে কি লিখেছেন, এই জিনিসটা আমাদেরকে দেখাতে পারেন। ওকে? এটা আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। আ কনজুগেশন আ হোমওয়ার্ক হিসেবে এটা থাকলো। আ তারপরে আসি আমরা আমাদের কি টপিকস হলো? আমাদের টপিকস হলো এখন পর্যন্ত পার্সোনাল প্রোনোমেন হলো, ভার্ব হলো, কনজুগেশন হলো। এখন আমরা আসি পার্সোনাল প্রোনোমেন গুলা আমরা টেক্সটে কিভাবে ব্যবহার করি। ঠিক আছে? পার্সোনাল প্রোনোমেন গুলো আমরা টেক্সটে কিভাবে ব্যবহার করি সেটা আ জানার জন্য আমাদেরকে এখানে যে জিনিসটা ফলো করতে হবে আর সেটা হচ্ছে অ্যা আমরা কি শিখেছি? থার্ড পারসন সিঙ্গুলারটা এখানে বিশেষ করে মনে রাখতে হবে। আমরা থার্ড পারসন সিঙ্গুলার কি লিখি? ছেলের জন্য লিখি এর, মেয়ের জন্য লিখি জি, ঠিক আছে? আ আর জড়বস্তুর জন্য লিখি আমরা এস, ঠিক আছে? তো ছেলের জন্য যদি কোনো ছেলের নাম আসে যেমন রহিম, রহিমের জন্য আমরা এর লিখলাম। তারপর হচ্ছে গিয়া আ মেঘার জন্য আমরা কি লিখতে পারি? মেঘা মেয়ে, মেঘার জন্য আমরা লিখতে পারি এস। তারপর আমরা মনে করেন একটা জড় বস্তু নিয়ে আসলাম যেমন আ গাড়ি, অ ঠিক আছে? গাড়ি বা হাউস, হাউস, ঠিক আছে? হাউস একটা জড় বস্তু, ঠিক আছে? এটার জন্য আমরা লিখব এস। এই আপাতত এই ৩ টা জিনিস মনে রাখতে হবে। তারপর আমরা আমাদের এক্সপ্লেনেশন এ গেলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। যেমন ১ নাম্বার ব্যাখ্যা যদি আমরা বলি, আচ্ছা টপিকটার নাম হচ্ছে আ পার্সোনাল প্রোনোমেন। আমরা টপিকটার নামটা লিখে ফেলি। পার্সোনাল প্রোনোমেন ইন টেক্সট। টেক্সটের মধ্যে আমরা কিভাবে পার্সোনাল প্রোনোমেন গুলা লিখব। এখানে এদেরকে একটু মডিফাই করি। কি করা যায়? ওকে, এটা দেই। তারপর এটাকে একটু মডিফাই করে নিই। ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা এরকম থাকলে সমস্যা নেই। তো যেমন আমরা যদি একটা বাক্য লিখি, যেমন কারিম, কারিম kommt aus, কারিম kommt aus Bangladesh, কারিম studiert in Deutschland, ঠিক আছে? করিম wohnt in বার্লিনে লিখি যেহেতু রাজধানী বার্লিন, ঠিক আছে? তো এই যে আমরা একটা বাক্য লিখলাম, ঠিক আছে? এটা একটা বাক্য লিখলাম। তো এই বাক্যে সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। আমরা একটু কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে নিই। ঠিক আছে? তো এখানে আমরা বারবার কি করতেছি? করিম, করিম, করিম। ৩ জায়গায় আমরা করিম লিখেছি। এই যে এখানে করিম,
ঠিক আছে? এইখানেও লিখেছি করিম, আবার এখানেও লিখেছি করিম। তাহলে আমরা ৩ জায়গায় করিম লিখেছি। করিম কি? করিম একটা ছেলে মানুষের নাম। তাহলে ছেলে মানুষকে আমরা কি দিয়ে প্রকাশ করি? প্যার্সোনাল প্রোনাউন এট দিয়ে। তাহলে আমরা লিখতে পারি, এভাবে বারবার আমরা করিম না লিখে আমরা জাস্ট এই বাক্যটা আমরা এইভাবে লিখে দেই। কপি করে নিই। আমরা যদি এখন কপি করে নিলাম, তা আমরা ১ম পরিচিত করালাম সে করিম। যে করিম বাংলাদেশ থেকে আসছে। তো পরে আমরা কি বলি? সে জার্মানিতে পড়াশোনা করে, সে বার্লিনে থাকে, এভাবে আমরা কথা বলি না? তাহলে করিম যেহেতু ছেলে, আর বারবার আমরা করিম না করে ব্যবহার না করে করিমের পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করতে পারি। করিমের পার্সোনাল প্রোনাউন হচ্ছে er। তাহলে আমরা সরাসরি এখানে er লিখে করতে পারি। er. Er studiert in Deutschland. Er কমড বন্ড ইন বার্লিন। এভাবে আমরা বাক্যগুলা কমপ্লিট করে ফেলতে পারি। ঠিক আছে? এটাই হচ্ছে আমরা একটা বাক্যে কিভাবে পার্সোনাল প্রোনাউনটা ব্যবহার করব। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে এটা হচ্ছে মাস্কুলিনের বেলা, ছেলেদের বেলায়। আচ্ছা, ছেলেদেরকে বলা হয় মাস্কুলিন। ঠিক আছে? এগুলো আমরা আরো পরে আসতে চাচ্ছিলাম মাস্কুলিন। আর মেয়েদেরকে বলা হয় মাস্কুলিন, সরি, মাস্কুলিন। তারপর মেয়েদেরকে বলা হয় কি? মেয়েদেরকে বলা হয় ফেমিনিন। তাহলে আমরা কি বলতে পারি? মেয়েদেরকে বলা হয় ফেমিনিন। ঠিক আছে? বানান ওকে। আর জড়বস্তুকে বলা হয় নয়ট্রন। ঠিক আছে? জড়বস্তুকে বলা হয় নয়ট্রন। ওকে। তো এখন আমরা একটা ফেমিনিনের এক্সাম্পল দিই। সেম জিনিসটা আমরা লিখি, যে করিমের জায়গায় আমরা লিখলাম মেঘাই লিখি। মেঘা, ফর্মটা হাউস বাংলাদেশ। তারপর আমরা লিখলাম কি? মেঘা স্টুডিয়াট ইন ডয়েচল্যান্ড, মেঘা বন্ড ইন বার্লিন। তাহলে এই জিনিসটা আমরা কিভাবে লিখতে পারি? বারবার বারবার আমরা মেগা না লিখে আমরা জিনিসটা শর্ট করে লিখতে পারি। সেটা হচ্ছে, একবার আমরা মেঘাকে পরিচয় করে দিলাম। মেঘাকে পরিচয় করে দেওয়ার পর সে যেহেতু একটা পার্সন বা নাউন বা সাবজেক্ট, তাকে আমরা কি করতে পারি? যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার, মেঘাকে মেয়ে মানুষ, সেজন্য তাকে আমরা এখন জি বলে সম্বোধন করতে পারি। জি স্টুডিয়াট ইন ডয়েচল্যান্ড, জি wohnt in বার্লিন। ঠিক আছে? এভাবে আমরা আমরা একটা বাক্যে এই পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে পারি। ঠিক আছে? তারপর ৩ নাম্বার একটা টেক্সটে যদি আসি, বলি যেমন das ist, das ist Haus, das ist Haus। তারপর বা আমরা যদি এইভাবে লিখি আরেকটু সহজ করে, das Haus ist schon, das Haus das Haus habe ich gekauft। ঠিক আছে? আমরা এভাবে বলতে পারি। জাস্ট আমরা ২ টা বাক্য লিখি এখানে। Das Haus, das Haus, das Haus habe ich gekauft, অথবা ich habe das Haus gekauft। এটা আমরা পরে আসবো। ঠিক আছে? তো এইভাবে আমরা জিনিসগুলা লিখতে পারি। ঠিক আছে? লিখলাম। এখন বারবার আমরা das Haus না লিখলে, das Haus কি? das Haus হচ্ছে বা আ হাউ, এটা একটা জড়বস্তু। এটা এখানে আরো এক্সপ্লেনেশন আছে। এটা আমরা ফিউচারে দেখব। ঠিক আছে? তা হাউস হচ্ছে একটা নয়ট্রুম। তো হাউসের জন্য আমরা কি ব্যবহার করি? s। তাহলে আমরা das Haus এর শুন s, এখন আমরা কি বলতে পারি? s habe ich gekauft। ঠিক আছে? এভাবে আমরা জিনিসগুলা ক্লিয়ার করে দিতে পারি। ওকে? তো এভাবে আমরা আমাদের যেকোনো টেক্সটের মধ্যে পার্সোনাল প্রোনাউন ব্যবহার করতে পারি। ওকে? তারপর আমরা আসি, তারপর আমরা নতুন একটা টপিকে আসি। আ সেটা হচ্ছে বেফ্রাগেন। এখানে আমরা আরেকটা জিনিস এড করি। বেফ্রাগেন এড করার আগে আমরা এখানে আরেকটা এড করব, আউস জাগে জাস। আউস জাগে জাস। আমরা একটু আউস জাগে জাস নিয়ে কথা বলি। আউস জাগে জাস। আউস জাগে জাস। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টপিক নাম্বার 5। আমরা নাম্বারিং এ ভুল করতেছি। নাম্বার লিখতেছি না। আচ্ছা, আচ্ছা পরে এটা হুম।
নাম্বারের নিচে ভালো এটা আমরা মার্ক করে দিই। ওকে। আউজাগেজাস। আউজাগেজাসে কি বলতেছে? আউজাগেজাস হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যেসব বাক্যগুলা ব্যবহার করে থাকি, সেটাকে আমরা আউজাগেজাস বলি বা নরমাল একটা বাক্য বলে থাকি। ঠিক আছে? তো আউজাগেজাসের স্ট্রাকচার কি? একটা নরমাল বাক্য বা আউজাগেজাস বলতে হলে আমাদেরকে অ্যা মিনিমাম ৩ টা অবস্থান উল্লেখ করতে হবে। একটা হচ্ছে সাবজেক্ট বা আমরা আউজাগেজাস বা যেকোনো বাক্য। একটা বাক্য গঠন বলতে বোঝায় মিনিমাম ২ টা জিনিস থাকতে হবে। একটা বাক্য গঠন করতে হলে মিনিমাম ২ টা জিনিস থাকতে হবে। কি? একটা সাবজেক্ট থাকতে হবে, একটা ভার্ব থাকতে হবে। ঠিক আছে? আ সাব এ আ যদি আমরা এভাবে বলি, আ ২ বাক্যে সরি ২ বাক্যে ২ বাক্য দিয়ে কি করব? আউজাগেস। ২ বাক্য দিয়ে আউজাগেরাস করতে হলে আমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, ২ বাক্য আউজাস করতে হলে আমাকে একটা কি লাগবে? একটা সাবজেক্ট থাকতে হবে অবশ্যই এবং সাথে কি থাকতে হবে? একটা ভার্ব থাকতে হবে। ঠিক আছে? এই এই যে ২ টা জিনিস থাকতেই হবে। ২ বাক্য দিয়ে আউটসাইডে করার জন্য একটা সাবজেক্ট, একটা ভার্ব অবশ্যই থাকতে হবে। যেমন আমরা যদি উদাহরণ হিসেবে নিই, পাশে উদাহরণ দিয়ে দেই। যেমন ich esse আমি খাই। ঠিক আছে? অথবা ich komme আমি আসি। একটা বাক্য তখনই হবে যে বাক্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে। সাবজেক্ট আর ভার্ব না থাকলে আমাদের আউটসাইডে হবে না। এবং আউটসাইডে ভার্বের পজিশন সবসময় সেকেন্ডে হবে। ২য় পজিশনে সবসময় ভার্ব থাকবে। যেমন এখানে যদি আমরা ফলো করি ১ম পজিশনে সাবজেক্ট, ২য় পজিশনে আমাদের কি আসতেছে? ২য় পজিশনে আমাদের আসতেছে ভার্ব। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি আউজাগেজাস যেই বাক্যগুলা আউজাগেজাস বলতে আমরা বুঝি যেই বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি নরমাল ফর্মে তাদেরকে আমরা আউজাগেজাস বলতে পারি। আ একটা বাক্যকে আমরা আউজাগেজাস বলবো তখনই যখন ওই বাক্যে মিনিমাম ২ টা শব্দ থাকবে এবং ২ টা শব্দের একটা আপনাকে কি হতে হবে? একটা আপনাকে সাবজেক্ট হতে হবে, আরেকটা ভার্ব হতে হবে। সাবজেক্ট অবশ্যই এখানে ফার্স্ট পজিশনে বসবে এবং ভার্বটা সেকেন্ড পজিশনে বসবে। এটা হচ্ছে ২ বাক্য দিয়ে আওয়াজ-জাগেজা। এখন আমরা আম ৩ বাক্য দিয়ে আওয়াজ-জাগেজাজ করতে যদি যাই, ঠিক আছে? আমরা কেন এটা শিখতেছি? আমরা এটা শিখতেছি কারণ আমরা যেহেতু একদম নতুন, একদম 0 থেকে জার্মান ভাষাটা শিখতেছি, সেজন্য আমাদেরকে বেসিক জিনিসগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তো ৩ বাক্য দিয়ে আউসজাকে জাজ করতে হলে আমাদেরকে ৩ টা পজিশন থাকবে। ২ বাক্য দিয়ে আউসজাকে জাজ করলে আমাদের ২ টা পজিশন, একটা সাবজেক্ট আর একটা ভার্ব। ফার্স্ট পজিশনে সাবজেক্ট বসবে, সেকেন্ড পজিশনে ভার্ব বসবে। আর ৩ বাক্য দিয়ে আমরা আউসজাকে জাজ করলে আমাদেরকে ৩ টা পজিশন থাকতে হবে। ৩ টা পজিশন কি, কি? ৩ টা পজিশন হচ্ছে হয় ১ম পজিশনে সাবজেক্ট থাকবে, ২য় পজিশনে ভার্ব থাকবে এবং ৩য় পজিশনে অবজেক্ট থাকবে। অথবা, অথবা ১ম পজিশনে অবজেক্ট থাকবে, ৩য় পজিশনে ভার্ব থাকবে এবং ৩য় পজিশনে সাবজেক্ট থাকবে। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি ৩ বাক্য দিয়ে আমাদেরকে বা আউসজাকে জাজ করতে হলে আমাদেরকে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ৩ টা জিনিস থাকতে হবে। ঠিক আছে? এখন এখানে খেয়াল করবেন ১ম স্ট্রাকচার আমরা লিখেছি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আর ২য় স্ট্রাকচার লিখেছি অবজেক্ট, ভার্ব, সাবজেক্ট। এখানে একটা জিনিস খেয়াল করবেন। সাবজেক্টের জায়গায় অবজেক্ট আসতে পারতেছে বা অবজেক্টের জায়গায় সাবজেক্ট আসতে পারতেছে। ঠিক আছে? কিন্তু ভার্ব কিন্তু অলওয়েজ তার সেকেন্ড পজিশনে আছে। ভার্ব তার সবসময় সেকেন্ড পজিশনে আছে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ৩ বাক্য দিয়ে আমাদেরকে আউসজাগেজাস করতে হলে আমরা সাবজেক্ট আর অবজেক্টকে ১ এর জায়গায় ৩, ৩ এর জায়গায় ১ এর নিয়ে আসতে পারি। কিন্তু ভার্বকে আমাকে সবসময় সেকেন্ড পজিশনে রাখতে হবে। ওকে? যেমন আমি যদি বলি আমি যদি বলি ইস বনে আ ইস আ ইস কমে যে একদম সহজ বাক্য আমাদের ইস কমে আউস বাংলাদেশ। বাংলাদেশ। বাংলাদেশে কিন্তু এস এর পরে সি যুক্ত করতে হবে। ঠিক আছে? এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। ইস কমেওস বাংলাদেশ। তাহলে এখানে ইসটা হচ্ছে আমার সাবজেক্ট, ঠিক আছে? কমেটা হচ্ছে আমার ভার্ব আর আউস বাংলাদেশটা হচ্ছে আমাদের অবজেক্ট।
এই পুরাটা মিলিয়ে অবজেক্ট। এটা কেন হয়েছে কি হয়েছে এটা আমরা ফিউচারে দেখবো, জাস্ট আমরা এখানে এতটুকু মনে রাখি। তাহলে ইসটা হচ্ছে সাবজেক্ট, পার্সোনাল প্রোনোমেন অলওয়েজ সাবজেক্ট, যে কোনো নাউন অলওয়েজ সাবজেক্ট, ঠিক আছে। তারপর সেকেন্ড পজিশনে বসবে ভার্ব, থার্ড পজিশনে আমাদের অবজেক্ট, ঠিক আছে। এখন এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার। এখন আমি চাইলে অবজেক্টকে আগে দিয়ে সাবজেক্ট পরে দিয়ে লিখতে পারি, যেমন আউস বাংলা দেশ কমে ইস। আমরা যদি এভাবে লিখি তাহলে আমাদের বাক্যটা হবে, কারণ আমরা ভার্বের পজিশন ঠিক রেখেছি। ভার্ব এখানে এখন সেকেন্ড পজিশনে আছে, বাট আমরা সাবজেক্ট অবজেক্টকে পরিবর্তন করতে পারি। তাহলে আমরা বলতে পারি কি, আমরা বলতে পারি তিন বাক্যের বাক্য আউস জায়গায় যাচ্ছে, আমাদের ভার্বের পজিশন সবসময় সেকেন্ড পজিশনে থাকবে, আর সাবজেক্ট আর অবজেক্ট তারা তাদের অবস্থান পরিবর্তন করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আউস জায়গায় যাচ্ছে স্ট্রাকচার। তো আউজাকে যাচ্ছে স্ট্রাকচার পরে আমরা পাচ্ছি কি, তারপর আসতেছে কোথায়, তারপর আসবে আমাদের বে ফ্রাগে। এখন আমরা কাজ করব বে ফ্রাগে নিয়ে। বে ফ্রাগে কি বলছে, বে ফ্রাগে, বে ফ্রাগেটা যদি আমরা কম্পেয়ার করি আমাদের ইংলিশের সাথে, ডব্লিউএইচ কোশ্চেন যেটাকে আমরা বলে থাকি, ডব্লিউএইচ কোশ্চেন। তো বে ফ্রাগেটা শিখতে হলে জার্মান ভাষা আপনাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সবসময়, প্রতিটা প্রত্যেকটা গ্রামারের স্ট্রাকচার গুলো আপনাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। যদি আপনার স্ট্রাকচার গুলো ভালোভাবে মনে রাখতে পারেন, তাহলে আপনাদের জার্মান শেখা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এই জন্য প্রথম কি করতেছি, আমরা প্রতিটা গ্রামারের স্ট্রাকচারটা দিচ্ছি। তো বে ফ্রাগেনের স্ট্রাকচারটা হবে বে বর্ড, ঠিক আছে। প্রথম আসবে বে বর্ড, তারপর আসবে ভার্ব, ঠিক আছে, তারপর আসবে ভার্ব, তারপর আসবে সাবজেক্ট। আমরা তিনটা অবস্থান নিয়ে করতেছি, দেন আসবে প্রশ্নবোধক, ঠিক আছে। তো এখন আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে বে বে ফ্রাগেনে, বে ফ্রাগেতে আমাদের স্ট্রাকচার হচ্ছে বে বর্ড, ভার্ব আর জুবিয়েক্ট, তারপর কি হবে, তারপর প্রশ্নবোধক হবে। এটা হচ্ছে আমাদের বে ফ্রাগেনের স্ট্রাকচার। এখন কথা হচ্ছে বে বর্ড কি, বে বর্ড হচ্ছে ডব্লিউএইচ শব্দগুলো, ইংলিশ আমরা যেটাকে বলি বে বর্ড। যেমন জার্মান ভাষায় বে বর্ড হচ্ছে বাস, বাস হচ্ছে আমরা যদি ইংলিশের সাথে কম্পেয়ার করি হোয়াট। তারপর হচ্ছে বেয়ার, বেয়ার অর্থ হচ্ছে কে, ঠিক আছে। বাস্তবমূলক বো অর্থ হচ্ছে কোথায়, বহিন হচ্ছে কোন দিকে, বোহের হচ্ছে কোথা থেকে আসা, এরকম প্রচুর আছে। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে। এটা আপনারা নেসবে বইতে পড়লে দেখলে, আপনার নেসবে বইটা যখন আপনারা পড়বেন এই জিনিসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে, বেবর্ড, বেবর্ড দিয়ে বেফ্রাগ একটা তৈরি করতে হবে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বেফ্রাগে বাংলায় যদি আমরা বলি বেফ্রাগে কোনগুলা, বেফ্রাগে হচ্ছে ওইসব বাক্যগুলা, যেই প্রশ্নগুলা বা বাক্য না বলে প্রশ্নগুলা হবে, ওই প্রশ্নগুলা যেগুলা, যে প্রশ্নগুলা করলে আমাকে ব্যাখ্যা করতে হয় উত্তরে। যেমন আপনি কোথা থেকে এসেছেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। আপনি এখানে কি করেন, আমি এখানে জব করি, ঠিক আছে। বা আপনি কেন জার্মান ভাষা শিখতেছেন, আমি জার্মানিতে যাওয়ার জন্য জার্মান ভাষা শিখতেছি। এই যে প্রতিটা প্রশ্নের পর আপনাকে এক্সপ্লেন করতে হচ্ছে, এই যে এই প্রশ্নগুলোকে আমরা বেফার হিসেবে কাউন্ট করে থাকি, ঠিক আছে। তো আমরা যদি একদম সহজভাবে চিন্তা করি, একটা বাংলা, বাংলা না আমরা সরাসরি জার্মানি লিখবো, একটা বাক্য লিখি যে বি বি হাইসেন সি, বি হাইসেন জি, আপনার নাম কি বা আপনাকে কি বলে ডাকা হয় এটসেট্রা, ঠিক আছে। বি, এখানে আবার অনেকে বলবেন ভাইয়া বি অর্থ তো হাউ কিভাবে, ঠিক আছে। বিটা, বিটা একটা বেবর, এটা একের সময় এক এক অর্থ হিসেবে আসবে, ঠিক আছে। তো এটা নিয়ে এত হেডেক হওয়ার কোনো কারণে, এটা নরমালি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা আমাদের বেফ্রাগে। বেফ্রাগে আমরা কি বুঝলাম, বেফ্রাগে বুঝলাম এই জন্য, এই যে প্রথমে আমাদের একটা বেবর্ড আছে, ঠিক আছে, তারপর আমাদের ভার্ব আছে, লাস্টে আমাদের একটা সাবজেক্ট আছে, ঠিক আছে। কারণ আমরা জানি যে বি হাইসেন জি, আপনার নাম কি, ঠিক আছে, আপনার নাম কি। তাহলে এটা হচ্ছে একটা বেবর্ড, আপনি দিয়ে প্রশ্ন করছে, আপনি যার মানে হচ্ছে জি, জি হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট। জি এর বেলা আমরা কি করি, জি এর বেলা আমরা জানি যে স্টামের সাথে ইএন যুক্ত হয়, অথবা আমরা বলতে পারি কি ভার্বের কোনো পরিবর্তন হয় না। হাইসেন হচ্ছে কি নামে ডাকা হয়, ঠিক আছে। বি হাইসেন জি, আপনাকে কি নামে ডাকা হয়, তাকে, তাহলে আমরা উত্তর বলবো আমাকে বা আমি ইস হাইসে, এই সাইজে
করিম, রহিম, যাই হোক, ঈশা ইসে করিম। ঠিক আছে, আমাকে করিম বলে ডাকা হয় বা আমার নাম করিম। ঠিক আছে, এইভাবে আমরা জিনিসটা বলতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের আউসজাগেজাস। এই যে প্রশ্ন করার পর যে উত্তরটা আসছে এটা হচ্ছে আমাদের আউসজাগেজাস। আউসজাগেজাসের স্ট্রাকচার কি জানি? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অথবা আমরা যদি বলি যে না আমি অবজেক্ট দিয়ে লিখবো তাহলে আমরা এইভাবে বলতে পারি করিম, করিম হাইসে ইস। ওকে, এভাবে আমরা বাক্যটা বললে আমাদের বাক্যটা কারেক্ট হবে। ঠিক আছে, তো এই যে এখানেও ভার্বের কোন পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা কি পাচ্ছি? বেফাগের স্ট্রাকচার হচ্ছে বেবট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্টের উপর ভিত্তি করে ভার্বটা আসবে। যদি আমরা বলি জি না বলে বলতাম বি হাইস্ট টু, বি হাইস্ট টু, তোমার নাম কি বা তোমাকে কি বলে ডাকা হয়। ঠিক আছে, তাহলে কি এখানে সাবজেক্টটা হচ্ছে কি ভার্ব, সাবজেক্ট হচ্ছে ডু। ডু কি? ডু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ডু হচ্ছে কি থার্ড পারসন, সরি সেকেন্ড পারসন সিঙ্গুলার। তো ডু এর সাথে আমরা কি করব? স্টামের সাথে এসটি যোগ করব। তাহলে আমরা যদি হাইসেন দেখি, হাইসেনের স্টাম হচ্ছে এইচ ই ডাবল এস। ঠিক আছে, ডাবল এস। আর আমাকে যোগ করতে হবে কি এসটি। তো আমরা কি জানি নর্মালি এটা লেখার কথা ছিল এইচ ই আই, তিনটা এস দিয়ে ঠিক আমরা এটা লেখার কথা ছিল, কিন্তু আমরা পড়েছি কি জার্মান ভাষায় যখন কোনো শব্দ তিনবার আসবে তখন আমাদেরকে দুইবার লিখলে হয়। তাহলে আমরা লিখবো এইচ আই ডাবল এস টি, অথবা এই দুইটা এস কে আবার আমরা জার্মান ভাষায় লিখতে পারি এইচ এ এস এ টি। দুইটাই সঠিক। ঠিক আছে, এভাবে আমরা জিনিসগুলা শিখতে পারি। এটা হচ্ছে আমাদের কিভাবে বেফ্রাকে তৈরি করতে হয়, এটা স্ট্রাকচার। তারপর আমরা আসি নতুন একটা টপিক, বা আমরা এখানে আরো কয়েকটা প্রশ্ন লিখি। একটা যেমন বোহার কমেন জি, আপনি কোথা থেকে এসেছেন। ঠিক আছে, তারপর আমরা লিখলাম আপনাদের হোমওয়ার্ক হিসেবে আপনারা নিতে পারেন এটা। ঠিক আছে, হোমওয়ার্ক হিসেবে আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন। বোহার কমেন জি, তারপর হচ্ছে বনেন জি, আপনি কোথায় বসবাস করেন। তারপর আমরা জিজ্ঞেস করতে পারি বি আল্ট জিন জি, আপনার বয়স কত। বা আমরা আরেকটু বলতে পারি যে বি হাইসেন জি। ঠিক আছে, আমরা আপাতত সম্মানসূচক দিয়ে কাজটা প্র্যাকটিস করব। এটা আপনারা হোমওয়ার্ক হিসেবে বাসায় প্র্যাকটিস করতে পারেন। এই যে প্রতিটা ক্ষেত্রে দেখেন বেফ্রাগে প্রতিটার ক্ষেত্রে প্রথম পজিশন হচ্ছে বেবর, দ্বিতীয় পজিশন আমাদের ভার্ব আসবে, এখানে পুরোটা একসাথে আসবে। ঠিক আছে, এটা আমরা ইন ফিউচার ডিটেইলস শিখবো। বি আলটিন, আর সেকেন্ড পজিশন ভার্ব আসছে, থার্ড পজিশনে সাবজেক্ট, সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের ভার্বগুলো পরিবর্তিত হচ্ছে, মানে কনজুগেশন হচ্ছে। ঠিক আছে, এখন আমরা আসি ইয়া 9 ফ্রাগ। ইয়া 9 ফ্রাগ, ইয়া 9 ফ্রাগে কে আমরা বলতে পারি হ্যাঁ বা প্রশ্ন। এক কথায় উত্তর দেই না যে তুমি কি খেয়েছো, হ্যাঁ। তুমি কি খেয়েছো, না। তো আমরা বলি না, এই এই বাক্যগুলাকে বলা হয় ইয়া 9 ফ্রাগে। ঠিক আছে, এই বাক্যকে আমরা বলে ইয়া 9 ফ্রাগে। তো ইয়া 9 ফ্রাগেনের স্ট্রাকচার হচ্ছে, ইয়া 9 ফ্রাগেনের স্ট্রাকচার হচ্ছে আপনার প্রথম সাবজেক্ট আসবে, সরি প্রথম ভার্ব আসবে। ঠিক আছে, তারপর সাবজেক্ট আসবে, তারপর একটা প্রশ্নবোধক থাকবে। ঠিক আছে, যেমন আমরা যদি উদাহরণ দিই কমস টু কমেন, কমেন জি, আপনি কি আসবেন, কমেন জি, আপনি কি আসবেন। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নে আমরা উত্তর কি বলি, হ্যাঁ বা না। এটার উত্তর দিতে পারি আমরা অনেকভাবে উত্তর দিতে পারি। যেমন আমরা উত্তর বলতে পারি কমেন জি, আপনি কি আসবেন, ইয়া, আমাদের উত্তর হয়ে গেছে। এখন যদি আপনি বলেন যে নাই, আসবো না, তখন আপনি বলতে পারেন নাই। ঠিক আছে, এইভাবে উত্তরটা দিতে হবে। এখন যদি বলেন যে হ্যাঁ, আমরা আবার বলি না হ্যাঁ আমরা আসবো বা আমি আসবো, তখন আমরা বলি না হ্যাঁ আমি আসবো, তখন হ্যাঁ হচ্ছে ইয়া, আমি আসবো ইস, ইস কমে। অথবা আমরা কি বলতে পারি, আমি আসবো না নাইন, ইস কমে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া আপনি তো বলছেন যে ফ্রাগেনে উত্তরে এক্সপ্লেন করতে হয়, কিন্তু ইয়া নাইনে তো হাবানা বলতে হয়, আপনি তো এক্সপ্লেন করতেছেন কেন? এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড। আপনার প্রশ্নের উত্তর ইয়া নাইন দিয়ে আপনি শেষ করে ফেলছেন। এখন যদি আপনার ইচ্ছা হয় যে আপনি এক্সট্রা এড করবেন, করতে পারেন, এক্সট্রা এড না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইয়া নাইনের স্ট্রাকচার। তাহলে ইয়া নাইনে আমাদের কি করতে হবে? ইয়া নাইন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট আসবে ফার্স্ট, ভার্ব আসবে ফার্স্ট পজিশনে,
সেকেন্ড পজিশনে আসবে সাবজেক্ট। সাবজেক্টের উপর ভিত্তি করে ভার্বের পরিবর্তন হবে। যেমন আমরা আবার যদি লিখি আমরা কি বলতে পারি? ইস্ট ডু, ইস্ট ডু, ইস্ট ডু তুমি কি খাচ্ছ? ইস্ট ডু তুমি কি খাচ্ছ? আমরা উত্তরে কি বলতে পারি? ইয়া খাইতে, ইয়া, অথবা ইয়ার সাথে আমরা আর কি যুক্ত করি? ইয়া ইস এসে, আমি খাচ্ছি। অথবা নাইন ইস এসে নিস্ট, আমি খাচ্ছি না। এখন নিচটা কেন আসছে? এই নিচটা বোঝাচ্ছে আমরা খাবারকে নেগেটিভ করার ক্ষেত্রে। যখন আমরা কোনো নাউনকে নেগেটিভ করব, ঠিক আছে? তখন আমরা এই নিচটা ব্যবহার করব। আর যখন আমরা কাউকে না বলবো তখন আমরা নাইন বলবো। ঠিক আছে? এটা একটু মনে রাখবেন। এটাই ইন ফিউচার আমরা আরো দেখব। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ইয়ান এন্ড ফাগেনের স্ট্রাকচার। প্রথম পজিশনে আমাদের ভার্ব বসবে, সেকেন্ড পজিশনে আমাদের সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের উপর ভিত্তি করে আমাদের ভার্বের স্ট্রাকচার গুলো পরিবর্তিত হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ইয়ান এন্ড ফাগেন। এখন আর্টিকেল। আর্টিকেলটা খুবই ইম্পর্টেন্ট। জার্মান ভাষায় আর্টিকেলই হচ্ছে মূলত মেইন। কারণ আপনি যদি আর্টিকেল না পারেন তাহলে জার্মান ভাষায় আপনি গ্রামার জানলে হবে না। ঠিক আছে? কারণ কেউ যদি আর্টিকেলটা ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে তার জন্য জার্মান শেখাটা একদম ইজি হয়ে যায়। বা ইভেন আমি এটাও বলে থাকি, জার্মান ভাষায় কেউ যদি আর্টিকেল পারে সে 80% জার্মান শিখে গেছে। ওকে। আর্টিকেল আসার আগে আমাদেরকে কিছু নোট করতে হবে। নোট হচ্ছে জেন্ডার সম্পর্কে জানতে হবে। জেন্ডার কয় প্রকার? জেন্ডার ৩ প্রকার। কি, কি? জেন্ডার ৩ প্রকার কি, কি? এক হচ্ছে মাসকুলিন, ঠিক আছে? তারপর হচ্ছে ২ হচ্ছে ফেমিনিন, আর ৩ হচ্ছে নয়ট্রো। ঠিক আছে? ৩ টা জেন্ডার। তো আমরা ইংলিশে বা বাংলাতে কি জানি? ছেলেকে ছেলে, মেয়েকে মেয়ে, আর যাদের জীবন নেয় তাদেরকে জড়বস্তু হিসেবে কাউন্ট করে। তাই না? কিন্তু জার্মান ভাষায় এটা না। যেমন জার্মান ভাষায় ছেলেকে তো ছেলে বলবো, মেয়েকে তো মেয়ে বলবো এবং প্রচুর জড়বস্তু আছে যাদের জীবন নেয় তারা ছেলে মেয়েও হতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে জার্মান ভাষায় খুবই একটা বিরক্তিকর একটা টপিক। ঠিক আছে? যেমন আমরা যদি চিন্তা করি বা বলি উম এখানে ছেলে যেমন আমরা ছেলেকে তো ছেলে বলতেছি। ওকে, তাহলে যেমন মনে করেন আমরা চেয়ার টেবিল, ঠিক আছে? চেয়ার টেবিল তো একটা জড় বস্তু। কিন্তু জার্মান ভাষায় ওরা হচ্ছে ছেলে। চেয়ারকে বলা হয় টিস, ঠিক আছে? আর টেবিলকে বলা হয় সরি, টেবিলকে বলা হয় টিস আর চেয়ারকে বলা হয় স্টুল। ঠিক আছে? তারপর হচ্ছে মনে করেন আমরা কম্পিউটার। কম্পিউটার হচ্ছে একটা জড় বস্তু। ইংলিশে সে জড় বস্তু। কিন্তু জার্মান ভাষায় হচ্ছে পুরুষ। যেমন কম্পিউটার। ঠিক আছে? তো ফেমিনিন বলতে কি বোঝায়? মহিলাদেরকে আমরা ফেমিনিন বলি। স্ত্রী লিঙ্গকে। তো কিন্তু জার্মান ভাষায় যেমন মনে করেন স্টাড অর্থ হচ্ছে শহর। শহর হচ্ছে একটা ফেমিনিন। অ্যাপার্টমেন্টের জার্মান হচ্ছে wohnung। ঠিক আছে? wohnung হচ্ছে একটা ফেমিনিন। ঠিক আছে? তারপর আমরা যদি বলি কি বলা যায়? আ গ্রামকে বলি আমরা ডর্ফ। ঠিক আছে? আচ্ছা, গ্রাম তো নয়ট্রুম। আমরা যদি বলি স্টাড, wohnung আরো কি বলা যায়? আরো বলা যায় দেখছেন? বিড়াল। বিড়াল ছেলে হবে, বিড়াল মানে ফেমিনিন কাৎসে, কাৎসে। ঠিক আছে? এভাবে আমরা জিনিসগুলা নিয়ে আসতে পারি। নর্ডট্রুম, গ্রাম, গ্রামের জার্মান হচ্ছে ডর্ফ, সে নর্ডট্রুম। তারপর হচ্ছে বইয়ের জার্মান হচ্ছে বোহ, সে নর্ডট্রুম। ঠিক আছে? তারপর হচ্ছে ডর্ফ হচ্ছে ডর্ফ তো লিখলাম। দেশকে আমরা বলি কি? কান্ট্রি। কান্ট্রির জার্মান হচ্ছে লান্ড। লান্ড হচ্ছে একটা নর্ডট্রুম। ঠিক আছে? এখানে একটা নোট মনে রাখেন। ৪ শব্দ জাতীয় সরি ৪ অ্যালফাবেট দিয়ে যে নাউন গুলা তৈরি হয়, ৪ টা অ্যালফাবেট দিয়ে যে নাউন গুলা তৈরি হয়, তারা মেক্সিমাম সময় কি? তারা মেক্সিমাম সময় হচ্ছে নয়ট্রুম। ঠিক আছে? তো যাই হোক আমরা জেন্ডার সম্পর্কে বুঝলাম। এখন আসি আমরা আর্টিকেল। ঠিক আছে? আর্টিকেল। আ আর্টিকেলে উম আর্টিকেল হচ্ছে আমরা ইংলিশে পড়েছি কি? এ, এন আর হচ্ছে ডি। তাই না? ইংলিশে আমরা আর্টিকেল বলতে এটাকে চিনি। একটা বোঝাতে আমরা এ, এন ব্যবহার করি আর কোনো
নাউন প্রজাতিকে বোঝাতে আমরা বি ব্যবহার করি, ঠিক তাই না ইংলিশে? তো ঠিক অনুরূপভাবে জার্মান ভাষায় হচ্ছে, জার্মান ভাষায় এ অথবা এ এন এন কে জার্মান ভাষায় প্রকাশ করা আইন, আইন হিসেবে, ঠিক আছে? আর দি কে প্রকাশ করা হয়, দিকে প্রকাশ করা হয় ছেলে হলে দেয়ার, ঠিক আছে? মেয়ে হলে দি, যদি জড়বস্তু হয় তাহলে হবে দাস, ঠিক আছে? এই হিসেবে প্রকাশ করা। আমরা আপাতত প্লুরালে যাব না। যেমন এখন যদি আমরা এই যে জেন্ডারে আসি, যেমন এই যে আমরা এখানে লিখেছি মাস্কুলিন, ফেমিনিন, নর্ট্রম, ঠিক আছে? আমরা একটা টেবিল আকারে লিখি তাহলে আমাদের বুঝতে সহজ হবে, ঠিক আছে? এখানে আমরা লিখলাম মাস্কুলিন, মাস্কুলিন, তারপর এখানে আমরা লিখলাম ফেমিনিন, আর এখানে লিখলাম নর্ট্রম। প্লুরালটা আমরা ইন ফিউচারে শিখবো, ঠিক আছে? আর এখানে জার্মান ভাষা আর্টিকেল পড়তে হলে আরেকটা জিনিস মনে রাখতে হবে, জার্মান ভাষা আর্টিকেলের কেস চারটা কেস আছে, ঠিক আছে? তো আমরা যে বেসিক ফর্মে শিখবো এই বেসিক ফর্মকে জার্মান ভাষা আর্টিকেলের কেস চারটা। জার্মান আমরা একটু বাংলা লিখি, জার্মান ভাষায় আর্টিকেলের কেস চারটা, ঠিক আছে? তো আমরা আপাতত শিখবো প্রথম কেসটা বা বেসিক ফর্মটা। তো বেসিক ফর্মটা হচ্ছে আমাদের নমিনেটিভ। বেসিক ফর্মটা কি? নমিনেটিভ, ঠিক আছে? বেসিক ফর্মটা নমিনেটিভ, যেমন আমরা চারটা কেস যদি আমরা লিখি ৩ ৪, নমিনেটিভ হচ্ছে আমাদের বেসিক ফর্ম, তারপর হচ্ছে অ্যাকুজেটিভ হচ্ছে আমাদের সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম হচ্ছে ডাটিভ, ফোর্থ ফর্ম হচ্ছে জ্ঞানেটিভ, ঠিক আছে? ঠিক আছে, আমরা জ্ঞানেটিভকে শর্ট করে জ্ঞান লিখি, ঠিক আছে? তো এরা হচ্ছে চারটা ফর্ম। প্লুরালটা আমরা এখন শিখবো না, জাস্ট আমরা নোট করে রাখলাম। তো নমিনেটিভ, অ্যাকুজেটিভ, ডাটিভ, জ্ঞানেটিভ। আমরা এখন শিখবো শুধু নমিনেটিভ। আমরা যখন বেসিক ফর্মে নাউন শিখবো, প্রতিটা নাউনের কি বলছি, জার্মান ভাষার প্রতিটা নাউনের আর্টিকেল আছে, সেই আর্টিকেল গুলা শিখতে হবে, ঠিক আছে? তো যেমন যদি আমরা জাস্ট এখানে আমরা আগে টেবিলটা লিখবো, তারপর বাকি ডিটেলসে যাব। যদি সে দি দিয়ে মানে এটাকে আমরা বলতে পারি, আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করতে পারি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। এই যে আর্টিকেল গুলা, এই যে এ আর এন আর্টিকেল, এই আর্টিকেলকে জার্মান ভাষায় বলা হয় উনবেস্টিমটার আর্টিকেল। কি বলা হয়? উনবেস্টিমটার আর্টিকেল। আর হচ্ছে দি কে বলা হয় বেস্টিমটার আর্টিকেল, বেস্টিমটার আর্টিকেল, ঠিক আছে? আমরা মনে রাখার জন্য উনবেস্টিমটা আর্টিকেলকে বলে থাকি কাউন্টেবল আর্টিকেল, আর বেস্টিমটা আর্টিকেলকে বলে থাকি নন কাউন্টেবল আর্টিকেল। কাউন্টেবল, ঠিক আছে? আর কাউন্টেবল আর্টিকেল, আর আর কাউন্টেবল বানান আছে COUNTABL, কাউন্টেবল মনে হয় হইছে। আচ্ছা, গণনা সূচক। আর হচ্ছে, আর এটা হচ্ছে নন কাউন্টেবল, নন নন কাউন্টেবল, ঠিক আছে? আমরা এই দুই ভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি, জার্মান ভাষায় আর্টিকেল সমস্যা নেই। আমরা যখন আমাদের পুরা কোর্সটা শেষ হবে, দেন আমরা মানে আজকের লেকচারটা শেষ হওয়ার পর আমরা পুরা সামারিটা একসাথে আপনাদেরকে করে দেব, সমস্যা হবে না। তো এখন তাহলে আমরা জার্মান ভাষায় আর্টিকেল পেলাম কয় প্রকার, আর জার্মান ভাষায় আর্টিকেল পেলাম দুই প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল আর্টিকেল, আর একটা হচ্ছে নন কাউন্টেবল আর্টিকেল। তো কাউন্টেবল আর্টিকেল গুলা হচ্ছে কাউন্টেবল কাউন্টেবল আর্টিকেল, নন কাউন্টেবল আর্টিকেল। কাউন্টেবল আর্টিকেল হচ্ছে এ আর এন, ঠিক আছে? এ আর এন। আর হচ্ছে নন কাউন্টেবল হচ্ছে দি। যেমন এ এন কেন কাউন্টেবল আর্টিকেল? এই যে আমরা বলতেছি একটি, ঠিক আছে? আর দি কেন নন কাউন্টেবল আর্টিকেল? কারণ এখানে আমি পরিমাণ উল্লেখ করতেছি না। যেমন আমরা যদি বলি
উদাহরণ zum Beispiel হিসেবে নিয়ে আসি। zum Beispiel হিসেবে নিয়ে আসি যে উপর থেকে আমি যদি বলি এই Tisch, Tisch হচ্ছে একটি টেবিল। তাহলে আমরা বলব ein Tisch। অথবা যদি বলি একটি শহর eine Stadt, ঠিক আছে? ওকে? এভাবে আমরা বলতে পারি। কিন্তু যখন বলবো শহরটি বা এখানে এই বাইস্পেলটা নিয়ে আসি। যখন আমরা বলবো শহরটি, তাহলে এখানে কি আমরা বলতেছি একটি শহর বা ২ টি শহর বা একাধিক শহর? আমরা বলতেছি না। আমরা ওই শহর বুঝাচ্ছি। শুধু নাউনটাকে বুঝাচ্ছি। বা আমরা আরো সহজভাবে মনে রাখতে পারি, যদি কোনো নাউনের শেষে টি থাকে, শহরটি, বাড়িটি, গাড়িটি, ছেলেটি, মেয়েটি, টেবিলটি, চেয়ারটি, বইটি, খাতাটি, এই যে সবগুলোর সাথে টি। যখনই আমাদের টি আসবে তখনই আমরা নন কাউন্টেবল বা বেস্ট আর্টিকেল হিসেবে কাউন্ট করব। যেমন যেটা বলছি আ চেয়ার, টেবিলটি। তাহলে হবে দেয়ার টিস। ঠিক আছে? অথবা যদি আমি বলি শহরটি শহরটি আ দি স্টার্ট। ঠিক আছে? অথবা আমরা যদি বলি বইটি তাহলে হবে দাস ঠিক আছে? এই জিনিসগুলো আমরা এখন আসবো আস্তে, আস্তে। ওকে? তাহলে আমরা কি পাচ্ছি? জার্মান ভাষায় ৪ টা কেস থাকে। ৪ টা কেসের ১ম কেস হচ্ছে নমিনেটিভ। নমিনেটিভ হচ্ছে আমাদের একদম বেসিক ফর্ম। এই জিনিসটা আমাদেরকে এখান থেকে আমরা মূলত শুরু করব বা আমাদের শিখা শুরু করব। তারপর ইন ফিউচার অ্যাকুজেটিভ ভাবে আসবে, ডাটিভ, গ্যানিটিভ এবং ওইগুলা কখন কিভাবে ইউজ করতে হয় আমরা ইন ফিউচার দেখব। তাহলে আমরা আর্টিকেল কি শিখছি? আর্টিকেল শিখছি একটা হচ্ছে বেস টিমটা আর্টিকেল, আরেকটা হচ্ছে উন বেস টিমটা আর্টিকেল। ঠিক আছে? ঠিক আছে? যে এই যে বেস টিমটা আর্টিকেলকে আমরা বি দিয়ে প্রকাশ করি সুবিধার্থে। বেস টিমটা আর্টিকেল আর উন বেস টিমটা আর্টিকেলকে আমরা লিখি শর্ট ফর্মে উন বেস টিমটা আর্টিকেল। ওকে? তাহলে আমরা এখন দেখি মাস্কুলিনের যখন বেস টিমটা আর্টিকেল হবে তখন আমরা লিখব দেয়ার, যখন উন বেস টিমটা আর্টিকেল হবে তখন আমরা লিখব আইন। ফেমিনিনের যখন বেস টিমটা আর্টিকেল লিখব তখন লিখব দেয়ার সরি দি, আর যখন উন বেস টিমটা আর্টিকেল লিখব তখন লিখব আইনে। নর্থরুমের নর্থরুমের বেলায় লিখব দাস আর হচ্ছে আইন। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের ফর্ম। তাহলে আমরা কি শিখেছি? আমরা শিখেছি যে নন কাউন্টেবল হলে দেয়ার লিখবো, কাউন্টেবল হলে আইন লিখবো, নন কাউন্টেবল হলে দি লিখবো ফেমিনিনে, কাউন্টেবল হলে আইনে লিখবো। ঠিক আছে? নন কাউন্টেবল দাস আইন। এখন এখন আমাকে জানতে হবে যেমন আমি এখানে কয়েকটা নাউন লিখি। যেমন আমি একটা নাউন লিখলাম উপর থেকে নিয়ে আসি ডর্ফ। ঠিক আছে? ডর্ফ অথবা আরেকটা লিখলাম লান্ড। ওকে? ২ টা। তারপর আরেকটা লিখলাম কি লেখা যায়? কম্পিউটার। হাফেন, হাফেন অর্থ হচ্ছে বন্দর। হাফেন লিখলাম। ঠিক আছে? তারপর আমরা লিখলাম স্টাড, স্টাড লিখলাম। তারপরে লিখলাম কাটছে। ওকে? এরা হচ্ছে নর্থরুম, এরা হচ্ছে মাস্কুলিন। ব্র্যাকেটে দিয়ে দেই। অ্যান হচ্ছে নর্থরুম, এম হচ্ছে মাস্কুলিন আর হচ্ছে এফ হচ্ছে ফেমিনিন। ওকে? এটা আমরা নোট করলাম। এখন আমি যদি বলি এখানে যে ডর ফর তো আমরা কি শিখেছি? ডর ফর তো আমরা শিখেছি গ্রাম। যদি বলি গ্রামটি তখন বলবো দাস, আমরা একটু বাংলা সহ লিখি তাহলে আপনাদের সহজ হবে। গ্রামটি, গ্রামটি, ঠিক আছে? একটা লিখলাম গ্রামটি, আরেকটা লিখলাম একটি গ্রাম, ঠিক আছে? তারপর এ একটা করেই করি উদাহরণ, ঠিক আছে? গ্রামটি একটি গ্রাম। গ্রামটি। এখন এই যে আমি বললাম গ্রামটি, গ্রামের জার্মান হচ্ছে ডর্ফ। ডর্ফ হচ্ছে কোন জেন্ডার? ডর্ফ হচ্ছে নর্থরুম জেন্ডার। তো নর্থরুম জেন্ডারে আমরা কি লিখি? দাস আর আইন। দাসটা লিখি বেস্টিমটা আর্টিকেলের বেলায় আর আইনটা লিখি উনবেস্টিমটা আর্টিকেল বেলায়। তাহলে এখানে গ্রামটি দেওয়া আছে। এখানে কিন্তু নাম্বারিং করা আছে যে কয়টা গ্রাম ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা না। শুধু দেয়া আছে কি একটা আ গ্রামের শ্রেণীকে বোঝানো হইছে। বা আমরা বলতে পারি আরেকটা কি বলতে পারি? নাউনের শেষে যদি টি থাকে তাহলে আমরা এটাকে ডেস্টিমটা আর্টিকেল হিসেবে নিতে পারি। কারণ এটা এখানে কাউন্ট করতেছে না, নন কাউন্টেবল। তো আমরা কি শিখেছি উপরে যে যদি নন কাউন্টেবল হয় তখন আমরা কি করব? নন কাউন্টেবল হলে আমরা ডেস্টিমটা আর্টিকেল ব্যবহার করব। ঠিক আছে? যেহেতু গ্রামটি দেয়া আছে তাহলে আমরা লিখব গ্রাম হচ্ছে ডর্ফ আর গ্রাম হচ্ছে একটা নর্থরুম জেন্ডার, সেজন্য আমরা লিখব দাস ডর্ফ। ঠিক আছে?
আর একটি গ্রাম, এই যে এখানে কাউন্টেবল দেওয়া আছে, একটি বলা আছে, তাহলে কাউন্টেবল হলে আমরা কি লিখবো? কাউন্টেবল হলে আমরা 29টি আর্টিকেল লিখবো। তো নয়ট্রুম নাউনের, নয়ট্রুম জেন্ডারের 29টি আর্টিকেল লিখতে হলে আমাকে লিখতে হবে কি? আইন দিয়ে, আইন ডর। ওকে, এই ঠিক অনুরূপভাবে আমরা যদি নিচে যাই, নিচে যদি আমি বলি যে, এখন দেখেন আপনাদের কাছে বুঝতে সহজ হবে। এখন সেম বলি, কম্পিউটার টি, আরেকটা হচ্ছে একটি কম্পিউটার, একটি কম্পিউটার, একটি কম্পিউটার, ঠিক আছে? একটি কম্পিউটার, একটি কম্পিউটার। তা আমরা কি জানি? কম্পিউটার হচ্ছে ছেলে, জেন্ডার হচ্ছে ছেলে, তাহলে ছেলের জন্য আমরা কোনটা ফলো করব? মাস্কুলিন। যদি নন কাউন্টেবল হয় তাহলে হবে দেয়ার, আর যদি কাউন্টেবল হয় তাহলে আই। কম্পিউটার টি, লাস্টে টি আছে, তার মানে সে নন কাউন্টেবল বা কম্পিউটার প্রজাতিকে বোঝাচ্ছে। এখানে কয়টা কম্পিউটার বোঝাচ্ছেন? তাহলে কি হবে? কম্পিউটার টি এর জন্য আমরা লিখবো দেয়ার, দেয়ার কম্পিউটার, ঠিক আছে? একটি কম্পিউটার। কাউন্টেবল, তাহলে আমরা মাস্কুলিনে কাউন্টেবল কি ব্যবহার করি? আই। তাহলে আমরা লিখবো এখানে আই কম্পিউটার, ঠিক আছে? এভাবে আমরা জিনিসগুলো কাউন্ট করব। ঠিক অনুভাবে এখন যদি আসি আমরা ফেমিনিনের বেলায়, ফেমিনিন কি? স্টার্ট, শহর, একটি শহর, একটি শহর, ঠিক আছে? শহর বানান ভুল হয়ে গেছে, একটি শহর, ঠিক আছে? তারপর হচ্ছে শহরটি, 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 ঠিক আছে? তাহলে একটি শহরের জন্য কাউন্টেবল, স্টার্ট বা কাছে, এরা কি? এরা হচ্ছে ফেমিনিন। ফেমিনিনের জন্য নন কাউন্টেবল আমরা লিখি দি, আর কাউন্টেবল লিখি আইনে। তাহলে আমরা এখানে কি করতেছি? কাউন্টেবল একটি শহর, তাহলে আমরা লিখবো আইনে স্টার। আর যদি নন কাউন্টেবল, শহরটি বলতেছে নন কাউন্টেবল, তাহলে লিখবো দি স্টার, ঠিক আছে? এইভাবে আমরা আর্টিকেল গুলো শিখবো। কারণ প্রতিটা জার্মান ভাষায় প্রতিটা নাউনকে নোমেন বলা হয়, প্রতিটা নোমেনের আর্টিকেল শিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কিছু নোমেন দিয়ে দেই, আপনার বাসায় প্র্যাকটিস করতে পারেন বেস্টিমটা ফর্মে, বেস্টিমটা ফর্মে, যেমন হাফেন, ঠিক আছে? তারপর হচ্ছে জালাত, কম্পিউটার, হাউস, আউটো, ঠিক আছে? তারপর হচ্ছে স্টার্ট, ভনুং, ঠিক আছে? কয়টা হলো? ৬টা। আপাতত আরেকটা দিয়ে দিই, ২টা স্টুল, স্টুল, টিস, ঠিক আছে? আরেকটু সুন্দর দিয়ে দেই ক্লাস, ঠিক আছে? ক্লাস। আর জার্মান ভাষায় নাউন সবসময় প্রথম লেটার, আলফাবেটটা ক্যাপিটাল লেটার হবে, ঠিক আছে? এটা আপনারা হোমওয়ার্ক হিসাবে বাসায় প্র্যাকটিস করতে পারেন। ওকে, তাহলে মোটামুটি আমরা অনেকগুলা ব্যাপার চলে এসেছি। দেখি আমরা একটু চেক করে নিই কি কি পড়েছি। পার্সোনাল প্রোনাউন, ভার্ব, কনজুগেশন, পার্সোনাল প্রোনাউন টেক্সটেন, Aussagesatzes, Befragen hinein, আর্টিকেল। এখন আসতেছে ইম্পারেটিভ জাজ, ঠিক আছে? তো আমরা আজকে এতটুকু পর্যন্ত রাখি, আমাদের 8টা টপিক পর্যন্ত রাখি, কারণ এই টপিক গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং শিখার অনেক কিছু আছে। তো সেজন্য আমরা আর আজকে না বাড়াই, আমরা একটু রিভিউ করব, রিভিউটা করে আমরা আমাদের ক্লাসটা আজকের মতো এখানে শেষ করে দেবো, ঠিক আছে? তো কনজুগেশন গেল, পরে আসতেছে টেক্সটেন আসতেছে, আমরা একটু মডিফাই করি জিনিসটাকে। আমাদের ক্লাসগুলো একদম ন্যাচারাল ভাবে করার চেষ্টা করি, এখানে কোনো এক্সট্রা এফোর্ট দিই না। আমরা র্যান্ডমলি লিখি, র্যান্ডমলি আমরা আমাদের পিডিএফ এ লেখার চেষ্টা করি, যাতে করে সবাই ইজিলি বুঝতে পারে, ঠিক আছে? সো এটা এখানে হয়তো আমাদের একটু সময় নিয়ে লিখতে হয়, বা একটু বুঝিয়ে শুনিয়ে লিখতে হয়, বা বুঝে শুনে লিখতে হয়। তো এখানে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে বা ভুল থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভুল করলে আমাদেরকে একটু জানিয়ে দিবেন যে এখানে এই জিনিসটা ভুল হয়েছে বা ওইটা হয়েছে। আমরা as soon as possible এটা কারেকশন করার চেষ্টা করবো, ঠিক আছে? বাট আমার মেন ফোকাস থাকবে আপনাদেরকে যে টপিক গুলো পড়ানো হচ্ছে বা যেগুলো পড়াচ্ছি, সেটা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা। যদি না বুঝতে পারেন, আপনারা
আমাদেরকে অবশ্যই লিখবেন বা জানাবেন। ওকে? তো যাই হোক আমরা তাহলে আরেকটু রিভিউ করে নিই। রিভিউ করে নিলে আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে আজকের মতো ক্লাস। ঠিক আছে? এতটুকু পর্যন্ত আছে। আমরা একদম উপরে চলে যাই রিভিউ করতে। আমাদের সেই নোটে পার্সোনাল প্রোনাউন। তো পার্সোনাল প্রোনাউন নোটে আমরা যদি রিভিউ করি, তো আমরা ফার্স্ট পারসন সিঙ্গুলারকে শিখেছি ইস হিসাবে, সেকেন্ড পারসন সিঙ্গুলার ডু, থার্ড পারসন ছেলে হলে এর, তারপর যদি মেয়ে হয় জি, অথবা জড়বস্তু হলে এস। ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে বিআর, সেকেন্ড পারসন প্লুরাল হচ্ছে ইআর, থার্ড পারসন প্লুরাল হচ্ছে কি? থার্ড পারসন প্লুরাল হচ্ছে জি, আর সম্মানসূচক হচ্ছে জি। ঠিক আছে? ভার্ব বলতে আমরা শিখেছি কি? ভার্ব বলতে আমরা শিখেছি ভার্বকে বাংলা আমরা কি পাই? স্টাম, আরেকটা কি পাই? এন্ডুম। ঠিক আছে? এন্ডুম পেয়ে থাকি। ওকে। কনিউগেশন। কনিউগেশন এর জন্য আমাদেরকে কি মনে রাখতে হবে? স্টামের সাথে আমাদেরকে পার্সন অনুযায়ী আমাদেরকে এন্ডুমটা দিতে হবে। যেমন ইসের সাথে কি আসবে? ইসের সাথে আসবে এ, তারপর ডু এর সাথে আসবে এস্টে, তারপর এর অথবা এস অথবা জি। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে আসবে কে। ফার্স্ট পারসন প্লুরালে আমরা বলতে পারি স্টামের সাথে ইএন যোগ হবে, অথবা বলতে পারি ভার্বের কোনো পরিবর্তন হবে না। সেকেন্ড পারসন প্লুরাল স্টামের সাথে টি যুক্ত হবে। থার্ড পারসন প্লুরাল জি এর সাথে অথবা সম্মানসূচক জি এর সাথে আমরা কি বলতে পারি? ইএন যুক্ত হবে, অথবা বলতে পারি কি ভার্বের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এটা হচ্ছে একদম আমাদের রিভিউটা। ঠিক আছে? ওকে, ওকে। তারপর পার্সোনাল প্রোনাউন কি শিখেছি? এটাতে মেইন যে জিনিসটা ফোকাস করতে হবে মাসকুলিনের জন্য, মাসকুলিনের জন্য কি আসবে? এর, আর ফেমিনিনের জন্য ফেমিনিনের জন্য কি আসবে? জি। আপাতত এতটুকু মনে রাখবি। আউসাগেসাস। আউসাগেসাস এর স্ট্রাকচার কি? জুবিয়েক প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা অবজেক্ট প্লাস ভার্ব প্লাস জুবিয়েক। ওকে? বেফ্রাগেন। বেফ্রাগেনের স্ট্রাকচার কি? বে, বর্গ, বেবর্গ প্লাস, তারপর আমাদের ভার্ব আসবে প্লাস সাবজেক্ট আসবে। ঠিক আছে? তারপর কি হবে? তারপর আসবে আমাদের প্রশ্নবোধক। ইয়ানাইন ফ্রাগেনের স্ট্রাকচার কি? ইয়ানাইন ফ্রাগেনের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস সুবিয়েক্ট, প্রশ্নবোধক। ওকে? আর্টিকেল। আর্টিকেল কয় প্রকার? বেস তিনটা আর্টিকেল, আরেকটা হচ্ছে বেস তিনটা আর্টিকেল। বেস তিনটা আর্টিকেল কোনগুলা? বেস তিনটা আর্টিকেল হচ্ছে ছেলের জন্য হচ্ছে দেয়ার, মেয়ের জন্য হচ্ছে মানে মাস্কুলিনের জন্য দেয়ার, ফেমিনিনের জন্য দি, আর নয়ট্রুমের জন্য দাস। ঠিক আছে? আর 29 টা আর্টিকেল কি? 29 টা আর্টিকেল হচ্ছে ছেলের জন্য হচ্ছে আইন, মেয়ের জন্য হচ্ছে আইনে, আর জড়বস্তুর জন্য আইন। ঠিক আছে? তো বেস টা আর্টিকেল কখন ব্যবহার করব? বেস টা আর্টিকেল ব্যবহার করব নন কাউন্টেবল, নন নন কাউন্টেবল, আর 29 টা আর্টিকেলে কি করব? 29 টা আর্টিকেল হবে কাউন্টেবল। ঠিক আছে? আমরা এতটুকু আমরা এভাবে মনে রাখতে পারি। ঠিক আছে? এই ছিল আমাদের নেক্সট আইনসের ১ থেকে ৩ নাম্বার চ্যাপ্টারের গ্রামার গুলা। যদিও আমাদের ২টা গ্রামার বাকি রয়ে গেছে। দেন নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব ওই গ্রামার গুলার উপর ডিসকাস করতে। ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ। আর আমাদের যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে বা কোথাও যদি কোনো কারেকশন করার থাকে, আপনারা অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।